গা শিউরে ওঠার মতো হাসি হেসে লোকটা হঠাৎ মুখ গম্ভীর করে ফেলল। ক্রোধে ফেটে পড়ে দাঁতের দাঁত চেপে বলল, কোনো জানোয়ারের বাচ্চাকে আমি ছাড়ব না, যার জন্য আমি তোমাকে হারিয়েছি, যাদের জন্য আমি তোমাকে জয় করার আগেই রাজ নিয়ে গেল। তারপরই গলায় অদ্ভুত কোমল একটা স্বর এলো, মেহু, তুমি কি জানো, তুমি আমার যৌবনে পদার্পণ করা বয়সের প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসা। জানো, তোমাকে যখন আমি প্রথম দেখেছিলাম আমি যেন থমকে গিয়েছিলাম। তোমাকে দেখার পর কত রাত ঘুমাতে পারিনি। তোমার সেই বাচ্চা বাচ্চা মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠত। মনে পড়ে যেত দুটো বেনি করে স্কুল ড্রেস পরে চুমকির সাথে খুনসুটি করতে করতে স্কুলে যাওয়ার দৃশ্যটা। মনে হতো যেন স্বপ্ন দেখছি। কতদিন যে স্বপ্নের মধ্যেই তোমাকে ডেকে ডেকে ঘুম ভেঙে যেত। লোকটা নিজে চোখ দুটো বন্ধ করে স্মৃতির গভীরে হারিয়ে গেল। মনে আছে একদিন রাস্তার ধারে একটা ছেলেকে উল্টে ফেলে কি মারটায় না মারলা তোমরা দুই দুষ্টু বান্ধবী। কিংবা ওই যে একবার তুমি আর চুমকি খায়রুল নামের একটা লোকের গাছ থেকে কাঠগোলাপ চুরি করতে গিয়ে ধরা পড়তে পড়তে দৌড়ে পালালে। তখন তোমার সেই প্রিয় নীল জুতোগুলো হারিয়ে গেল, কিন্তু আসলে তোমার জুতোগুলো হারায়নি, তুমি দৌড়ের মাঝে ফেলে দিয়েছিলে যাতে দ্রুত পালাতে পারো। আর তোমার সেই জুতো প্রিয় হয় আমি আমার কাছে রেখে দিয়েছিলাম। তখন তোমার পার্সোনাল বডিগার্ডের মতো তোমার পিছু করতাম কি না। জানো, ভালোই লাগতো তোমার সব কিছুর সাক্ষী হতে পেরে। ইস, কতই না দুষ্টু ছিলে তুমি। সেই কথা শেষ হতেই আবার হেসে উঠল লোকটা। মজার ব্যাপার, সে যখন হাসে তার চোখ দুটো ছোট ছোট হয়ে যায়, যেন তার সাথে চোখও হাসছে। আমার ছোট পাগলিটা ছোটবেলা থেকেই ভীষণ দুষ্টু, একেবারে প্রাণ খোলা আর গুন্ডি। তখনও সবকিছু দাপিয়ে বেড়াতো, আর এখনও। এবার সে বিশাল এক আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। পরনে সাদা রঙের পাঞ্জাবি, কালো প্যান্ট, সাথে গায়ে জড়ানো একখানা কালো শাল। দেখতে যেন 90 দশকের কোনো জমিদার লাগছে। গায়ের অতিরিক্ত ফর্সা রঙে তাকে যেন রাশিয়ানদের মতো লাগছে। তার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে তার চোখ জোড়া, চোখের মণি, অদ্ভুত গভীর ও কালো। কিছু মানুষ আছে না যাদের চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, তার চোখেও এমন একটা টান যা থেকে দৃষ্টি সরানো কঠিন। আবার বেশিক্ষণ সেই চোখের পানে তাকিয়ে থাকাও দায়ী। ঠোঁটগুলো হালকা গোলাপি, যেন লিপ বাম লাগানো। চুলগুলো সিল্কি, তবে একটু বড়, বাবরি চুল যাকে বলে আর কি। চুলগুলো হাতের সাহায্যে পেছনের দিকে ঠেলে দেয়। আয়নার দিকে তাকিয়ে সে হেসে উঠে বলে, দেখো মেহু, আমি কত রূপে সাজাই নিজেকে শুধু তোমার জন্যই। কারণ তুমি তো ভালোবাসো কল্পনার জগৎ, তাই আমি চেষ্টা করি তোমার স্বপ্নের রাজকুমার হতে। কখনো 90 দশকের জমিদার, কখনো রাজকুমার, কখনো আধুনিক ডিজাইনে সাজাই নিজেকে, যাতে আমি তোমার মন মতো হয়ে উঠতে পারি। তার চোখে এক ধরনের উন্মাদ ভালোবাসার ঝলক। হয়তো তুমি বলবে আমি পাগল, বলো, তাতে ক্ষতি নেই। কিন্তু জানো, আমার এই জীবনটা আমি বহু বছর আগেই তোমার নামে সঁপে দিয়েছি। তোমার জন্যই বেঁচে আছি আমি, নইলে অনেক আগেই আমি রাস্তার ধারে লাশ হয়ে পড়ে থাকতাম। কে জানে, হয়তো শেয়াল কুকুর আমার শরীর ছিঁড়ে খেত, কেউ কবর দিত কিনা সন্দেহ। হঠাৎ করেই লোকটা বুকের বাপাশে হাত রাখল, ভাঙা স্বরে বলল, এই একটা জায়গা যেখানে শুধু তোমার স্থান। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো মেহু, আজ তুমি অন্য কারো স্ত্রী, অন্য কারো সন্তানের মা। ভালোবাসি আমি তোমাকে, অথচ তুমি অন্য কারো। কি ভাবছ? এসব দেখে আমি কি তোমায় ভালোবাসা ছেড়ে দেব? বলো তো, এটা কি কখনো সম্ভব? কথা শেষ করেই লোকটা কাঁধ থেকে চাদরটা খুলে ছুঁড়ে মারল। সেটা কোথায় পড়ল তা দেখারও প্রয়োজন বোধ করল না। তারপর খুলে ফেলল তার পরনের পাঞ্জাবি। মুহূর্তেই উন্মুক্ত হলো লোমে আবৃত বুক, আর বুকের বাপাশে স্পষ্ট দেখা গেল 4-5 ইঞ্চি লম্বা একটা সেলাইয়ের দাগ। লোকটা সেই সেলাইয়ের ওপর হাত বুলিয়ে নরম গলায় বলল, হায় আমার ভাগ্য, সবকিছু থেকেও যেন কিছুই নেই। চারপাশের সবকিছু যেন শূন্য শূন্য লাগে। সেই শূন্যতার কারণ খুঁজতে গিয়ে বুঝলাম আমার জীবনে তুমি নেই। তখনই বুঝেছি আমি আসলে শূন্য নই, আমি নিঃস্ব, তুমি বিনা। আবার হাত বুলিয়ে দিল সেই সেলাইয়ের জায়গায়। চোখ দুটো চিকচিক করে উঠল। আচ্ছা, লোকটা কি কাঁদছে? কে জানে, হয়তো কাঁদছে। ভাঙা গলায় বলল, যদি ওই দিন ওই মুহূর্তে আমি কোমায় না থাকতাম, তবে হয়তো আমার জীবনের সব অন্ধকার মুছে যেত। আমার জীবন আর ঘর দুটো আলোয় ঝলমল করত তোমার উপস্থিতিতে। ঠিক সেই মুহূর্তে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটার হৃদয় ভাঙা অশ্রু। কিন্তু পরক্ষণেই ঠোঁটে টেনে আনলো তাচ্ছিল্যের হাসি, নিজের অপারগতার কারণে। ভাবতে পারছো মেহু, তোমার বিরহে আমি প্রেম নেওয়াজ 31 বছরের এক পুরুষ, যার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সা আছে গাড়ি গাড়ি, এক ইশারায় যার পেছনে নারী লাইন বেঁধে দাঁড়িয়ে থাকে। সেই প্রেম নেওয়াজ তোমার জন্য চোখের পানি ফেলছে। ভাবো তো, আমার যৌবন বয়সে তুমি আমার মনের কতটা গভীরে দাগ কেটেছ, যার কারণে তোমাকে দেখার পর থেকে আর কোনো নারী আমার মনে ধরেনি। ভুল করে হলেও কোনো নারী আমার মনের দরজার কাছে পৌঁছাতে পারেনি।
তুমি আমার জীবনে আসার পর কোনো নারীর সংস্পর্শে যাওয়া তো দূর, তুমি ব্যতীত সকল নারী প্রেম নেওয়াজের কাছে বিষের ন্যায়। হেসে হেসে বিষপান করাকে উত্তম মনে করব, তুমি ব্যতীত অন্য নারীর কথা ভাবার আগে। মৃদু হেসে প্রেম বলে, ক্লাস 7-এ পড়া এক পিচ্চি মেয়ের জন্য 11 বছর আগে আমার উত্তাল প্রেমের সাগরে যে ঝড় আমার মনে উঠেছিল, আজ 11 বছর পরও সেই ঝড় ঠিক একই রকম বয়ে চলেছে। এই ঝড় থামবে কেবল আমার মৃত্যুর সাথে। প্রেম একটা সিগারেট ধরালো। সিগারেটে জ্বলতে থাকা আগুনের দিকে তাকিয়ে হেসে বলল, তুমি বিহন আমার জীবন এই সিগারেটের আগুনের ন্যায়, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে মেহু। সিগারেটে কয়েকটা শুকটান দিয়ে ধোঁয়াগুলো নাক মুখ দিয়ে ছেড়ে গুনগুন করে গেয়ে উঠল প্রেম। একটু গেয়ে আবার হেসে উঠল লোকটা। ওইদিকে মেহেরিন ওই টাকলা ও তার সাঙ্গপাঙ্গকে কেলিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছে। শান্ত, লাবিব, আরশ, রাকিব আর জীবন হালকা হয়ে মেহেরিনদের খুঁজছে, কিন্তু মানুষদের দৌড়াতে দেখে তারাও গেল ওইদিকে। কারণ একটাই যে, ঝামেলায় যদি মেহেরিনরা থাকে তারা তো আবার সেখানে রণচণ্ডী রূপ ধারণ করবে। প্রথমে হাঁটতে হাঁটতে গেলেও একে অপরের মুখ চাওয়াচাই করে দিল ভোদৌড়। আর গিয়ে দেখে এক টাকলা আর তার সাথে কয়েকটা ছেলে ছোকরা মাটিতে পড়ে আছে। ওইদিকে মেহেরিনরা পাশে দাঁড়িয়ে হাসছে। তা দেখে বোঝা গেল নারীগণের হাতে কেলানি খাওয়া পাবলিক এরা। এই বেচারাগুলোকে দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ল লাবিবরা। লাবিব মেহেরিনের কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাবি? মেহেরিন সারসংক্ষেপে বলল সব শোনার পর লাবিব বিনা দ্বিধায় ছুটে গেল মাটিতে পড়ে থাকা নিজের ভবিষ্যৎ আঁকড়ে কাতরাতে থাকা টাকলা লোকটার দিকে। টাকলার ভবিষ্যতের দিকে গিয়ে আর একটা লাথি মারল। লাবিব দাঁত চেপে বলল, শালা, গালি দিস কারে তুই? গলায় পাড়া দিয়ে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ব্যবসা মারাও? ব্যবসা একদম জায়গা মতো ভরে দেব। বান্দির বাচ্চা, মানুষ চিনস? লোকটা আগেই নারী কেলানি খেয়ে আদমরা, তার উপর লাবিবের লাথি খেয়ে তো দম যায়। একেই বুঝি বলে মরার ওপর খাড়ার ঘা। লাবিব আরও কয়েকটা ঘা লাগিয়ে দিয়েছে। বাকিরা লাবিবকে আটকাতে চাইল। লাবিব আঙুল তুলে শাসিয়ে বলছে, কেউ কিছু বললে তার খবর আছে। তাই সবাই চুপচাপ করে শুধু দেখছে। আপাতত আর কিছুই করার নেই। লাবিব আসলে খুব শান্ত, কিন্তু একবার রেগে গেলে তাকে কেউ সামলাতে পারে না, এমনকি রাজও না। অন্য সব ব্যাপার ঠিক আছে, কিন্তু যেখানে প্রসঙ্গ তার পরিবার, সেখানে কারো কথাই কাজে দেয় না। অবস্থা বেগতিক দেখে মেহেরিন বলল, লাবিব? লাবিব বলল, কি ভাবি, কিছু বলতেছ? মেহেরিন শক্ত গলায় বলল, লাবিব, ওটাকে ছাড়ো। লাবিব কিছু বলল না, আর একটা লাথি দিয়ে ছেড়ে দিল। না, একবারে ছাড়ল না। একে তো মারতে পারল না, এটাকে কেটে পিস পিস না করা পর্যন্ত মনে শান্তি মিলবে না। লাবিব আবার চিৎকার দিয়ে ডাকে ওর ছেলেদের। ছেলেরা এদিক ওদিক ঘুরছিল, অনেকেই আবার হালকা হতে গিয়েছিল। লাবিবের গলা পেয়ে ছুটে এলো যারা পাশে ছিল। লাবিব চিৎকার করে বলল, তোরা থাকতে এই জানোয়ারের বাচ্চারা এত সাহস হয় কিভাবে? আমার পরিবারের মেয়েদের গালি দেয়। গালি দেওয়ার আগে ওর কল্লা নামিয়ে ফেললি না কেন? একজন বলল, স্যার, আমরা আসতে চেয়েছিলাম, কিন্তু ম্যাম মানা করেছে। লাবিব কিছু বলতে যাবে এমন সময় মেহেরিন বলে উঠল, লাবিব, ওদের উপর চিল্লিও না, ওরা আসতে চেয়েছিল, আমি নিষেধ করেছিলাম। লাবিব মেহেরিনের কথায় থেমে গেল, কিন্তু রাগে শরীর জ্বলছে তার। তা বুঝে মেহেরিন লাবিবের কাছে এসে সামনে থাকা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলল, আরে চিল ব্রো, এত হাইপার হচ্ছ কেন তুমি? তুমি কি জানো না তোমার পরিবারের মেয়েরা অন্য মেয়েদের মতো না? এই কথাই যেন কাজে দিল। লাবিব হাসল। লাবিবকে হাসতে দেখে সবাই হাসল। রাকিব, জীবন আর শান্ত কাঁধে হাত রেখে বলল, বুঝলে ভাইয়া, আজ একটা ভাবি নেই বলে এমনভাবে চুলগুলো ঠিক করে দিল না কেউ, আর এজন্যই আমার সব চুল পড়ে যাচ্ছে। রাকিবের রসিকতায় সবাই হাসল। রাহি বলল, তাই নাকি? তো চুল যেহেতু পড়েই যাচ্ছে, আসেন স্যার, আপনার যে কয়টা চুল আছে ওগুলোও আমি উপড়ে ফেলি, তাহলে আর চুল পড়ার দুঃখ থাকবে না। রাহির কথার জবাবে রাকিব নাটকীয় ভঙ্গিতে বলল, সে ম্যাডাম, আপনার যা মন চায় উপড়ে ফেলুন, আমি পুরোটাই তো আপনার। তবে কথা হচ্ছে, টাকলা জামাই বিয়ে করলে আপনার মান সম্মান থাকবে তো? রাকিবের কথায় সবাই হেসে উঠল, আর রাহি মুখ বেঁকিয়ে রইল। লাবিব মেহেরিনকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল, তোমাদের কে বলেছে উনি শুধু আমার ভাবি? উনি হচ্ছে আমার দ্বিতীয় মা, বুঝলা? এক মা আমাকে জন্ম দিয়েছে, আর একজন মা আগলে রেখেছে। আম্মুর তো এখন বয়স হয়েছে, তাই আম্মুর যে কাজগুলো এখন ভাবিমা করে। রাত করে বাড়ি ফিরলে না ঘুমিয়ে খাবার নিয়ে অপেক্ষা করে, অসুস্থ হলে সেবা করে, ছোট বড় সব বিষয়ে সাপোর্ট করে, আবার বিপদে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে। যদি সহজ করে বলি, তবে একজনের ভেতরে সব, বন্ধু, বোন, মা, সব কিছু আমি পাই একজন মানুষের ভেতরে, বুঝলা? সবাই একসাথে বলে ওঠে, একদম। লাবিবের কথায় মেহেরিন হাসল। লাবিবও হাসল। হাসতে হাসতে আবার চোখ গেল ওই টাকলার দিকে। ব্যাস, আবার গেল মেজাজটা বিগড়ে। লাবিব এক চিৎকারে বলল, এই টাকলা শালাকে এখান থেকে নিয়ে যা, সরা এটাকে আমার চোখের সামনে থেকে। এতক্ষণে রাজ আর হৃদ ওদের খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছে গেছে। এতক্ষণ লোকগুলো কানাঘুষো শুনছিল।
কতগুলো মেয়ে মিলে কিছু লাফাঙ্গাকে ইচ্ছে মতো মেরেছে। এটা শোনা মাত্রই রাজ আর হৃদ বুঝে গেছে এগুলো তাদের বউ, শালি আর বোন ছাড়া অন্য কেউ হতেই পারে না। তারা জানে একটাও ছাড় পাবে না, তাই আস্তে ধীরে এসেছে। সবাইকে হাসতে দেখে রাজ হৃদের কাঁধে হাত রেখে ফিসফিস করে বলল, দেখেছিস এগুলো মানুষ পিটিয়ে এক একটা কেমন করে দাঁত বের করছে, মনে হচ্ছে মানুষ পেটায়নি, কোনো পছন্দের গেম খেলেছে। রাজও একই সুরে বলল, মানুষ পেটানো তো ওদের পছন্দেরই গেম, এটা কি তুই জানিস না নাকি? যদি না জেনে থাকিস তাহলে যা, একবার আমার শালির কাছে গিয়ে জিজ্ঞেস কর, হাতে কলমে বুঝিয়ে দেবে। হৃদ চোখ রাঙিয়ে তাকালো রাজের দিকে। রাজ তা দেখে বাঁকা হাসল, আবার বলল, রেগে যাচ্ছিস কেন? ভয় পেয়েছিস? অবশ্য পাওয়ার কথা, তোর তো আবার রেকর্ড আছে বইয়ের হাতে মার খেয়ে অজ্ঞান হয়ে যাওয়ার। এটা শোনা মাত্রই হৃদ এক লাথি মারল রাজকে। রাজও এক ঘুষি মারল। শালা, আমায় মারছিস কেন? পুরুষত্ব দেখাচ্ছিস? তোর যেহেতু এতই পুরুষত্ব আছে, যা না তোর বইয়ের কাছে গিয়ে দেখা। ওইখানে তো পারবি না, যত জোর শুধু আমাকেই দেখাতে আসিস। ওই যে কথায় আছে না, নরম পাও যারে যাইয়া ধরো তারে। তোর হয়েছে সে অবস্থা, বউ তো গরম, তাই তার সাথে পারো না, আর এইদিকে আমাকে নরম পেয়ে জাতাজাতি করো আমার সাথে। হৃদ রেগে কিছু বলতে যাবে এমন সময় মেহের বলে উঠল, আপনারা দুজন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? তখন থেকে নতুন বৌজামের মতো গুজুর গুজুর করছেন। রাজ একবার হৃদের দিকে তাকিয়ে আবার মেহেরের দিকে তাকিয়ে তীব্র প্রতিবাদ করে বলল, ছি ছি শালিকা, এটা কি বললে তুমি? আমি কোন দুঃখে ওকে জামাই বা বউ ভাবতে যাব? আমার বউ আছে, আর আমি তার লয়াল হাজব্যান্ড, বুঝলা? আর আমি কোন দুঃখে একটা ছেলের সাথে জামাই বউয়ের মতো কথা বলবো? বাই এনি চান্স তুমি কি আমাকে ওইসব ভাবছো? শোনো, খবরদার অমন কিছু ভুল করেও মাথায় আনবা না। তারপর রাজ হৃদের দিকে তেসরা ভঙ্গিতে তাকিয়ে বলল, ওটার জানি না, তবে আমি পাক্কা পুরুষ। আমার দুটা রাজপুত্র আছে। আশা করি আমার পুরুষত্বের প্রমাণ পেয়েছ। তার প্রমাণ হিসেবে তোমাকে আমার 2 ছেলের খালামণি বানাই দিছি। মেহেরের দিকে একটু এগিয়ে ফিসফিসিয়ে রাজ বলল, ওর কি কোনো সমস্যা আছে? থাকলে আমাকে বলতে পারো, আমার কাছে ভালো ডাক্তারের সন্ধান আছে। পেছন থেকে হৃদ এটা দেখে বলে উঠল, এই তুই আমার বইয়ের কানে আমার নামে কি বিষ ঢালছিস? রাজ কিছু বলার আগেই মেহের বলল, ভাইয়া বলছে আপনার কোনো সমস্যা আছে কিনা, থাকলে জানাতে, ওনার কাছে ভালো ডাক্তার আছে। মেহেরের কথা শুনে হৃদ তো ভয়ঙ্কর রেগে যায়। যাবেই বা না কেন, তার পুরুষত্ব নিয়ে কথা হচ্ছে। আজ রাজের একদিন কি তার একদিন। হৃদ দৌড়ে আসে রাজকে ধরতে, কিন্তু ধরতে পারলে তো? রাজ আগেই বুঝেছিল তার উপর আক্রমণ হতে পারে। বিপদ বুঝে সে আগে থেকেই প্রস্তুত ছিল। রাজকে দৌড়াতে দেখে হৃদও ছুটে তার পিছু নিল। দুজনেই ছুটছে, হৃদ গালি দিচ্ছে আর ছুটছে। রাজও ছুটতে ছুটতে বলছে, ঠিকই তো বলেছি, তোর সিস্টেমের প্রবলেম আছে। হৃদ রাজকে পেলে আজ কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে ছাড়বে। ওইদিকে এই 2 দামড়াকে এইভাবে দৌড়াতে দেখে সবাই হা করে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে এটা যেন ভার্সিটি ক্যাম্পাস, আর 2 বন্ধু ক্যাম্পাস জুড়ে দৌড়াচ্ছে মারামারি করার জন্য। অনেকক্ষণ দৌড়ানোর পর রাজ ঘাসের উপর শুয়ে পড়ল হাঁপাতে হাঁপাতে। কিছুক্ষণের ব্যবধানে হৃদও সেখানে এসে রাজের পাশে শুয়ে পড়ল। দুইজনই হাঁপাচ্ছে। হঠাৎ একজন অন্যজনের দিকে তাকিয়ে হেসে ফেলল। তারপর মুহূর্তেই হৃদ উঠে বসে রাজের কলার ধরে বলল, তুই আমার আগে বাচ্চার বাপ হয়েছিস বলে আমার পুরুষত্ব নিয়ে কথা বলবি? এই বলেই রাজের গালে একটা ঘুষি মারল। তারপর রাজ ও হৃদকে ফেলে দিয়ে তার উপর উঠে বলল, আমি একসাথে 2 জনের বাপ হয়েছি, তোকেও কাক্কু বানিয়ে দিয়েছি, আর তুই এখনও আমার শালিকাকে বেবি দিতে পারলি না, তো বলবো না কেন তোর সিস্টেমের প্রবলেম আছে? বলেই হৃদের গালে এক ঘুষি মারল। ওইদিকে সবাই দৌড়ে এসে তাদের থামালো। তাদের এমন মারামারি দেখে মেহেরিন গম্ভীর কণ্ঠে বলে উঠল, লাবিব, তোমার দামড়া ভাইকে বলে দাও, সে এখন কচি খোকা নয় যে এমন মারামারি করবে। সে এখন 2 বাচ্চার বাপ, ভুলে যায় নাকি? মেহেরিনের কথা শুনে সবাই মুখ টিপে হাসল। হৃদ হাহা করে হাসতে লাগল। রাজ ভোতা মুখে সরে আসলো হৃদের কাছ থেকে। হৃদকে দাঁত কেলিয়ে হাসতে দেখে মেহের বলল, রাহি, তোর ভাইকে বলে দে, সে আর ভাইয়া কিন্তু একই বয়সের, তাই সে বাচ্চার বাবা নয় বলে যেন নিজেকে ফিডার খাওয়া বাচ্চা মনে না করে। ব্যাস, হৃদের দাঁত কেলানো মুহূর্তেই বন্ধ হয়ে যায়। এখন রাজও হৃদের দিকে আঙুল তুলে হাহা হিহি করে হেসে দিল। এইদিকে মেহেরিন কিছু বলবে এমন সময় আরফা উঠে বলল, হয়েছে, থাক বোন, তোরা কি শুরু করলি? আমার অমন ভোলা ভালা 2টা নাদান ভাইকে আর কত কথা শোনাবি তোরা? উঠতে বসতে মারিস, এখন ঘুরতে এসে একটু মজা করলেও তোরা আবার বুড়ো বলে খোটা দিবি? আরফার কথায় রাজ হৃদ কাঁদো কাঁদো মুখ করে তাকালো আরফার দিকে, যেন আরফাই তাদের একমাত্র শুভাকাঙ্ক্ষী আর সবাই শত্রুপক্ষ। আহারে, বোনটা কত ভালো, এমন বোন যেন ঘরে ঘরে একটা করে হয়। রাজ বলে, বোন তুই শুধু আমাদের বুঝলি। আরফা চোখের ইশারায় বুঝালো সে আছে। ওইদিকে আরফার কথা শুনে জীবন মুচকি হেসে বলল, আপনি তো দেখি ভীষণ দয়ালু, আপনি বুঝি আপনার জামাইকে মারবেন না? আরফা অকপটে জবাব দিল, ওমা ছিছি, মারব কেন? আরফার কথায় জীবনের হাসি গাঢ় হয়। কিছু বলতেই যাচ্ছিল এমন সময় আরফা বলে ওঠে, শুধু আমার কথা না শুনলে বা বকলে
চায়ের কাপে একটু থুতু দিয়ে দেব, রান্নায় নুন ঝাল বেশি দিয়ে দেব, বেশি বাড়াবাড়ি করলে খাবারে ইঁদুর মারা বিষ মিশিয়ে দেব। একেবারে ঝামেলা শেষ। আমি তো ওদের মতো মারামারি পারি না, ছোট মানুষ, তাই আমি ছোট ছোট কাজই করব। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। আরফার এমন কথা শুনে সবাই হাহা করে হেসে দিল। জীবনের জল ঝুলে গেল। তা দেখেই সবাই আরও জোরে হাসল। হাসতে হাসতেই সবাই ঘাসের ওপর বসে পড়ল। সেখানে আড্ডার আসর জমে গেল। একটা পিকনিকের মতো ভাইব চলে এলো। এতক্ষণে খাবারও চলে এলো, তাই সবাই ঠিক করলো ঘাসের ওপর বসেই খাবে। গ্রামের মতো একটা ভাইব নিয়ে খাবে। ওখানকার লোকেরা একটা টেবিল এনে রাখলো, তাতে সব খাবারের আইটেম সাজানো। ডাল, আলু ভর্তা, চ্যাপা ভর্তা, ডাল ভর্তা, ডিম ভর্তা, আরও অনেক রকম ভর্তা, সাথে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, দেশি মুরগির মাংস, আরও অনেক কিছু। অবশেষে সালাদ, লেবু আর সাথে 7খানা হাত পাখা। এটা অবশ্য মেহেরিন বলেই আনিয়েছে। আজ তারা সবাই গ্রামের বউদের মতো স্বামীদের খাবার পরিবেশন করবে আর আদর্শ বউয়ের মতো পাখার বাতাস দেবে। মেহেরিনের প্রস্তাবটা সবার মনে ধরল, আরফা ছাড়া। হবার কথাও নয়, এখানে সবাই বিবাহিত নয়তো এঙ্গেজড। আর আরফার নেই বয়ফ্রেন্ড, নেই হবু হাজব্যান্ড, আর নেই হাজব্যান্ডও। কিছু না বলে সবাইকে আনন্দে দেখে হাসল, যেন অন্যদের আনন্দ নষ্ট না হয়। মনে মনে বলল, ভালোবাসার সংজ্ঞা সবার কাছে এক নয়। এখানে এতগুলো মানুষ ভালোবেসেছে আর পেয়েছেও, কারণ তারা দুজন দুজনকে চেয়েছিল। অজান্তেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল আরফা। মনে ভেসে উঠল কিছু যন্ত্রণাদায়ক স্মৃতি। চোখ ভরে এলো, কিন্তু দ্রুত অন্যদিকে চলে গেল। কেউ যেন চোখের পানি দেখে বিচলিত না হয়, আর সুন্দর মুহূর্তটা যেন নষ্ট না হয়। সব খেয়াল করছিল মেহেরিন আর মেহের। মেহেরিনকে ইশারা দিল। মেহেরিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে জীবনের কাছে গেল, যে তখন অন্যদের সাথে কথা বলায় ব্যস্ত। মেহেরিন একটু হেয়ালি করে বলল, হারাতে হারাতে পাওয়া চান্স পেয়েছেন, তো খালি জায়গাটা তাড়াতাড়ি পূরণ করুন, নয়তো সেই জায়গাটা পূরণ করতে অন্য কাউকে খুঁজব। মেহেরিনের কথার অর্থ বুঝে জীবন জিভ কেটে বলল, ছি ভাবি, মরে যাব, একদম মরে যাব। আমার তো এই কথা শুনেই প্রাণ পাখি গলায় এসে আটকে গেছে। এখন এমন কিছু হলে নিঃসন্দেহে মৃত্যু হবে। আমি এখনই যাচ্ছি শূন্য জায়গা পূরণ করতে। জানি কষ্ট হবে, তবে আমিও রাজ শিকদারের বন্ধু। প্রয়োজনে অপেক্ষা করব, তবে নিজের জিনিস ঠিক আদায় করব। মেহেরিন হেসে বলল, গুড। হৃদ হঠাৎ কপালে হাত দিয়ে একটু স্লাইড করল। তা দেখে মেহের এগিয়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার? মেহের হৃদের দিকে তাকালো, কিছু বলল না। মেহের আবার বলল, মাথা ব্যথা করছে। মেহেরের কথায় হৃদ ঠোঁট কামড়ে হেসে ফেলল। মনে মনে ভাবল, এই মেয়েটা এত বোঝে কেমনে? কিছু বলতেই হয় না, দেখেই সব বোঝে যায়। এমন একজন মানুষ থাকলে জীবনে আর কি চাই। হৃদ হেসে মাথা নাড়ালো। মেহের তার সামনে বসে বলল, শুয়ে পড়ুন, আমি মাথা টিপে দিচ্ছি, ভালো লাগবে। খাবার খেয়ে ওষুধ খাবেন। হৃদ কিছু না বলে শুয়ে পড়ল মেহেরের কোলের ওপর। হৃদ মনে মনে বলল, মাথা ব্যথা উঠলেই যদি বইয়ের এমন আদর পাওয়া যায়, তাহলে আমি চাই 24 ঘন্টায় এই অসুখে ভুগি। তাহলে তো 24 ঘন্টায় বইয়ের কোলে থাকতে পারবো, আদর পাবো। আহা, জীবনে আর কি চাই। ওইদিকে মেহের পরম যত্নে তার প্রিয় মানুষটার সেবা করতে লাগলো। মাথায় হাত বুলিয়ে আঙুল দিয়ে টিপে কপালের ভাঁজ মুছে দিচ্ছে। হৃদ চোখ বন্ধ করে শুয়ে আছে আর মুখে মুচকি হাসছে। তা দেখে মেহেরও হেসে ফেলল। কিন্তু স্বামী যে মনের মধ্যে তাকে নিয়ে কী সব ভাবছে, এতটা বুঝতে মেহেরের বেগ পেতে হলো না। তাই একটু দুষ্টুমি করেই বলল, কি ব্যাপার স্যার, হাসির কারণ কি? অন্য কোনো রমণীকে মনে ধরেছে নাকি? এই কথা শুনেই হৃদ হঠাৎ চোখ খুলে মেহেরের দিকে রাগি রাগি চাহনি ছুড়ল। তা দেখে মেহের বাঁকা হেসে বলল, হলেও সমস্যা নেই, আমি আছি না। সেই রমণীর সুন্দর ব্যবস্থাও করে দেব, আর আপনার উপরে যাওয়ার টিকিটও কনফার্ম করে দেব। ব্যাস, হৃদের শান্ত মেজাজ মুহূর্তেই বিগড়ে গেল। প্রিয় মানুষ বলে চুপচাপ থাকে, হুমকি ধামকি মারপিট সব সহ্য করে, কিন্তু তার ভালোবাসার দিক নিয়ে আঙুল তুলবে, এটা হৃদ কোনোভাবেই মেনে নেবে না। রাগে ফুঁসে উঠল হৃদ, চলে গেল। মেহের হেসে বলল, রাগী মানুষকে রাগাতে বেশ লাগে, আর সে যদি হয় প্রিয় মানুষ, তাহলে তো কথাই নেই। তবে মেহেরও জানে, এখন না মানালে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে সে। তাই চুপচাপ হৃদের পেছনে গেল। হৃদ বড় বড় পা ফেলে হেঁটে যাচ্ছে। মেহের বুঝল এভাবে ধরা যাবে না, তাই দৌড়ে ছুটে এসে হাত ধরল। হৃদ কিছু বলল না, নিজের মতো হাঁটতে লাগলো। অনেকটা চলে এসেছে তারা। মেহের বলল, বেশি রাগ করেছেন? হৃদ কোনো জবাব দিল না। মেহের একটু হতাশ স্বরে বলল, তা তো করবেনই, এখন আমি পুরাতন হয়ে গেছি না? আবার আপনার সাথে রাগারাগিও করি, থ্রেড দিই। এখন তো আপনার মন নতুন বউ চায়, যে হবে শান্তশিষ্ট বউ। এই কথা শুনে হৃদ হঠাৎ ঘুরে মেহেরকে দেয়ালের মতো এক গাছের গায়ে ঠেস দিল। মেহের তাকিয়ে আছে, আর হৃদ সেই রাগে ফেটে পড়া চোখ দিয়ে তাকিয়ে তাকে ভস্ম করে দিচ্ছে যেন। মেহের একটু থমথমে খেয়ে বলল, কি হলো আপনার? কথা শেষ হওয়ার আগেই
হৃদ তার সমস্ত রাগ আর জেদ ঢেলে মেহেরের ঠোঁটে চেপে ধরল নিজের ঠোঁট। বরফের মতো জমে গেল মেহের। এমনটা হবে ভাবতেই পারেনি। তারা অনেকটাই সাইডে চলে এসেছে, আশেপাশে কেউ নেই। হৃদ অবশ্য এই কাজের আগে চারপাশটা ভালো করে দেখেই নিয়েছিল। হৃদ ঠোঁট ছাড়ল না যতক্ষণ না তার রাগ পুরোপুরি ঠান্ডা হলো। শেষে হালকা নোনতা স্বাদ পেয়ে বুঝল ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। ঠোঁট ছাড়ার পরও হৃদ দৃষ্টি সরাল না, গোলাপি ঠোঁটের দিকে তাকিয়ে রইল। মেহের বিস্মিত চোখে তাকিয়ে আছে। কথা বলার চেষ্টা করতেই হৃদ আবারও হঠাৎ চুমু খেল। মেহেরের এই বিষয়ের কারণও আছে। হৃদ একজন ভদ্র মানুষ। সে যেমন সবার সামনে ভালোবাসা প্রকাশ করে না, তেমনি তার লাজ লজ্জাও বেশি। জনসমক্ষে কখনো চুমু তো দূরের কথা, জড়িয়েও ধরে না প্রয়োজন ছাড়া। কিন্তু সেই মানুষ আজ রাগের বশে পাবলিক প্লেসে চুমু খেল, এবং তা এতক্ষণ ধরে। মেহেরকে হতবাক দেখে হৃদ বাঁকা হাসল। মেহেরের ঠোঁটে এখনও বিন্দু বিন্দু রক্ত দেখা যাচ্ছে, কিন্তু মেহেরের সেই দিকে খেয়াল নেই। সে পলক ঝাপটাতে ঝাপটাতে হৃদের দিকে তাকিয়ে আছে। আর হৃদ মেহেরকে আরেকটা চুমু দিল। না, ঠিক চুমু না, যে রক্তকণাগুলো লেগেছিল তা শুষে নিল। মেহের তো পারে না এখনই জ্ঞান হারাবে। এমন অবস্থায় হৃদ নিজের ঠোঁট মুছতে মুছতে বলল, এটা কি লিপস্টিক লাগিয়েছ? টেস্ট ভালোই, আই লাইক ইট। এই ব্র্যান্ডের আরও কয়েকটা কিনে নিও। মেহেরের তো অক্কা যাওয়ার অবস্থা। একটু হেলে পড়ে অতিরিক্ত শক্তি না নিতে পেরে হৃদ হাসে। হৃদ হাসে, কোলে তুলে নেয় মেহেরকে। মেহের অবাক হয়ে বলে, আপনার এমন রূপও ছিল, জানা ছিল না তো। হৃদ বাঁকা হেসে বলে, তোমার দুলাভাই কি বলল শোনোনি? আমার নাকি সিস্টেমের সমস্যা। এখন মিশন বাবা হওয়া। ওই শালাকে দেখাতে হবে না আমার কোনো সমস্যা নেই। হৃদের এমন কথায় মেহের হেসে ফেলে। হৃদও হাসে। দুজন আবার ফিরে আসে সবার কাছে। ওইদিকে ছোট ছোট 7টা টেবিল আর পিঁড়ি সেট করা হয়েছে। সেখানে বসেই সবাই খাবার খাবে। আগে ছেলেরা, পরে মেয়েরা। মেহের আর হৃদকে অমনভাবে দেখে সবাই একসাথে বলে ওঠে, ও মা গো, টুরু লাভ। মেহের হৃদের গলা জড়িয়ে ধরে বলে, পিওর লাভ। মেহেরের কথায় সবাই বলে ওঠে, ও। তারপর সবাই হেসে ফেলল। মেহেরিন হাসতে হাসতে বলে, দয়া করে আপনার পিওর লাভের কোল হইতে নামিয়া তাহার জন্য খাবার সাজান, আর তাহাকে বৌভক্তি দেখিয়ে বাতাস করেন। মেহেরিনের কথায় আবার সবাই হাসে। হৃদ মেহেরকে নামিয়ে দেয়। মেহেরিন, রাহি, মেহের, লামিয়া, মেহবুবা, চুমকি 6টা থালায় ভাত বাড়ে আর বাটিতে করে তরকারি সাজায়। ওইদিকে আরফা হাঁটতে হাঁটতে কিছুটা দূরে এসে বসে আছে। জীবন আরফাকে আকাশের দিকে বিষণ্ণ মনে তাকিয়ে থাকতে দেখে কাছে এসে বলে, ম্যাডাম, আমি কি আপনার পাশে একটু বসতে পারি? আপনি কি অনুমতি দেবেন? আরফা চোখ তুলে তাকায় জীবনের দিকে। আরফার এমন লাল চোখ দেখে জীবনের বুকের ভেতরটা কেমন ভেঙে আসে। জীবনের খুব বলতে ইচ্ছে করে, তুমি কেঁদো না প্লিজ। তুমি কাঁদলে যে আমার হৃদয়ের রক্তক্ষরণ হয়। তুমি আমার হও। আকাশের চাঁদ তারা এনে দিতে না পারলেও নিজের মনের রাজ্যের রানী করে রাখব। পৃথিবীর সব সুখ তোমার চরণতলে রাখব। তোমাকে দুঃখ কষ্টরা ছুঁতেও পারবে না। জীবন মনের কথা মনেই রেখে বলে, কি হয়েছে আপনার? আরফা বলে, আপনি? জীবন বলে, কেন, আসতে পারি না? আরফা মাথা নেড়ে বলে, আরে না, আমি ওটা বলতে চাইনি। জীবন বলে, তাহলে বসার অনুমতি দিচ্ছেন না নাকি? আবার ভাবছেন আমার গায়ে ময়লা বা দুর্গন্ধ? জীবনের এমন কথায় আরফা হেসে ফেলে বলে, আরে না, কি যে বলেন না। জীবন আরফাকে থামিয়ে দিয়ে বলে, বসার অনুমতি দেবেন কিনা? পা ব্যথা করছে তো। আরফা বলে, বসুন। অনুমতি পেয়ে জীবন বসে পড়ে আরফার পাশে। পকেট থেকে রুমাল বের করে দেয় আরফাকে। তা দেখে আরফা অবাক হয়। কিছু বলতে মুখ খুলবে এমন সময় জীবন বলে ওঠে, এতে কোনো ময়লা নেই, আর না আছে দুর্গন্ধ। না বিশ্বাস করলে নিজেই দেখুন। আরফা হাসি মুখে রুমালটা নেয়, নইলে আবার জীবন বলবে তার রুমালে জীবাণু, তাই নেয়নি। আরফা চোখ মুছতে গিয়ে কাজল লেপটে যায়, যা দেখে জীবন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। কে বলে পুরুষ গোছানো মেয়ের প্রেমে পড়ে, সুন্দর করে সাজলে আকৃষ্ট হয়। এগুলো নেহাতি বেমানান কথা। জীবনের কাছে সামনে বসা মেয়েটা তাকে অপরূপ সুন্দর লাগছে। সাজানো থেকে অসাজানো আরফাকে কি সুন্দর লাগছে। ইচ্ছে করছে আজীবন এভাবেই তাকিয়ে থাকতে। লেপটে যাওয়া কাজলে কারো চোখ এত মায়াবী লাগে কোথাও আগে কখনো দেখেনি, নাকি দেখতে চায়নি। আসলে যারা সত্যিকারের ভালোবাসে তারা সৌন্দর্য দেখে ভালোবাসে না। আমরা মূলত যাদের ভালোবাসি তারাই আমাদের চোখে সুন্দর লাগে, যদি এই পলক ফেলার মাঝে সামান্য দৃষ্টিও মিস হয়ে যায়। ওইদিকে আরফা জীবনের এমন নজরে অস্বস্তি পাচ্ছে, বুঝতে পারছে না কি করবে। উঠে চলে গেলে বেয়াদবি হবে, আবার বসে থাকাও যাচ্ছে না। কেউ যদি এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে তাহলে কি বসে থাকা যায়? মনে হচ্ছে যেন ভাতের হাঁড়ি কেউ চুলায় বসিয়ে রেখেছে। আরফা গলা পরিষ্কার করে বলে,
শুনছেন? জীবন আনমনেই বলে ফেলে, বলুন না, শুনতেই তো চাই। আরফা বলে, কি? জোরে বলায় জীবনের ধ্যান ভেঙে যায়, বলে ওঠে, হ্যাঁ কি? না না, কিছু না তো। আরফা তোতলাতে তোতলাতে বলে, এভাবে তাকাবেন না, আমার অস্বস্তি হয়। জীবন ঠোঁট কামড়ে হেসে বলে, কেন তাকিয়ে আছি জানেন? আরফা না বোঝার ভঙ্গিতে মাথা নাড়ে। জীবন বলে, ওয়েট, বলেই নিজের ফোন বের করে সেলফি তোলার মতো ফোনটা ধরে। আরফা তাকাতেই ক্লিক করে। আরফা বলে, এটা কি হলো? জীবন বলে, ওয়েট, দেখাচ্ছি। তারপর জুম করে আরফাকে দেখায়। আরফা দেখে তার কাজল একটু লেপটে গেছে। হাতে থাকা রুমালটা দিয়ে মুছতে যায়। বোকা আরফা বুঝতেও পারল না এই সুযোগ কাজে লাগিয়ে এক পাগল প্রেমিক তার প্রিয়সীকে তার সাথে ক্যামেরাবন্দি করে নিল। জীবন বলে, ওয়েট। আরফা থামে। জীবন ফোনটা পকেটে রেখে আরফার কাছে এগিয়ে গিয়ে বলে, আপনি আর ঘষবেন না, তাহলে আরও ছড়িয়ে যাবে, আমি করে দিচ্ছি। আরফা কিছু বলতে যায়, কিন্তু জীবন সেসবে পাত্তা না দিয়ে ধীরে ধীরে আরফার হাত থেকে রুমালটা নিয়ে ঠিক করে দেয় তার কাজল। আরফার বুকের ভেতর কেমন ধকধক করে ওঠে। এটা স্বাভাবিকও বটে, কোনো পুরুষ মানুষ এত কাছে থাকলে বুক কাঁপা স্বাভাবিক। উপরন্তু 3 বছরের সম্পর্ক হলেও হাতে গোনা 3-4 বারই দেখা হয়েছে শুভর সাথে। এত কাছাকাছি কখনোই আসা হয়নি। কাজ শেষে জীবন আবার পাশে বসে বলে, শেষ। আরফা কিছু বলে না, তবে চোখ যায় রুমালের দিকে। আরফা বলে, ইস, আমার জন্য আপনার রুমালটা নোংরা হলো। জীবন রুমালটা ভাঁজ করে নিজের পকেটে রেখে বলে, কি? এটা কি বললেন? এটা মোটেও নোংরা হয়নি, উল্টো দামি হয়ে গেল। এত দামি যা কেনার সামর্থ্য সবার নেই। আরফা কথার মানে বুঝল না, বলল, কি? জীবন কথা ঘুরিয়ে বলল, ওইদিকে সবাই খেতে বসে যাচ্ছে, চলুন, আমাদের জন্য হয়তো অপেক্ষা করছে। সবাই মূলত অপেক্ষা করছিল ওদের দুজনের জন্য। মেহেরিনদের সাথে দেখা হতেই মেহেরিন আর ইশারাই সবাই নিজেদের পার্টনার আর ছোট টেবিলে খাবার রেখে পাখা নিয়ে বসে গেল। মেহেরিন বলল, তোমরা চলে এসেছ, বসে যান দেবরজি জীবন আর রাজের মাঝখানে ফাঁকা জায়গায়। মেহেরিন রাজকে বাতাস করতে করতে বলল, আরফা শোন, একটা কাজ করতে পারবি? আরফা হাসি মুখে বলল, হ্যাঁ বলো না। মেহেরিন বলল, তুই একটু জীবন ভাইয়ের খাবারটা দিয়ে দে, মানে সবাই তো বসে গেছে। আরফা খুব গুরুত্ব না দিয়েই বলল, আচ্ছা, বলেই সাজানো খাবারের থালাটা জীবনের টেবিলে রাখল। তা দেখে জীবন ইশারায় মেহেরিনকে কৃতজ্ঞতা জানালো। মেহেরিন হাসল, বাকিদের মুখেও মৃদু হাসি। খাবার দিয়ে আরফা জীবনের সামনে রাখতেই মেহের বলল, পাখা দিয়ে একটু বাতাস কর, দেখছিস না আমরা সবাই করছি, সবার সাথে এসেছে, তা না হলে বৈষম্য হবে, একটা ব্যাপার তৈরি হবে, বেচারা। আরফা আমতা আমতা করে বলল, কিন্তু সবাই বলল, দে দে, সমস্যা নেই। আরফা বাধ্য হয়ে পাখা হাতে নিয়ে বাতাস দিতে লাগলো। ছেলেরা খাচ্ছে, মেয়েরা খাবার দিচ্ছে আর বাতাস করছে। হঠাৎ রাজ একটা লোকমা মেহেরিনের সামনে ধরে দিল। মেহেরিন হাসি মুখে নিল। রাজের ইশারায় বাকিরাও একই কাজ করল। এদিকে বিপাকে পড়ল আরফা, কারণ জীবন তার মুখের সামনে খাবার ধরে আছে। অসহায়ভাবে আরফা মেহেরিনের দিকে তাকালো। মেহেরিন খেতে বলল। অমন করে একে একে সবার দিকে তাকালে তো সবাই খেতে বলবেই। আরফা ভাবল খেয়েই নেবে। তখনই জীবন বলল, দেখুন, আমার হাতে কোনো জীবাণু বা ময়লা নেই, আমি খাওয়ার আগে হাত ধুয়ে এসেছি। এই কথা শুনে আরফা নিজের কপালে চাপড় মারল। তারপর জীবনের হাত থেকে খাবার নিল। এই দৃশ্য দেখে সবাই হাসল, আরফা আর জীবনও। এরপর ছেলেদের খাওয়া শেষ হলে মেয়েরা বসল। ছেলেরা খাবার বাড়তে লাগলো আর বাতাস করল, কিন্তু জীবন আরফার পাতে বেশি বেশি দিচ্ছে। তা দেখে আরফা চোখ কুঁচকে বলল, কি করছেন, এত দিচ্ছেন কেন? আমায় কি বকরাক্ষস মনে হয়? জীবন গম্ভীর স্বরে বলল, বেশি বেশি খান, বুঝলেন, নয়তো কোন দিন বাতাসে উড়ে যাবেন। খান খান, একটু মোটা হন তো। আরফা কিছু বলতে গেলেই জীবন বলল, আবার বলবো সেটা? আরফা চোখ নামিয়ে মনে মনে বলল, আল্লাহ, কোন পাগলের পাল্লায় পড়লাম। এমন সময় জীবন আবার ভাত দিল আরফার পাতে। আরফা বলল, আরে আজব, এত দিচ্ছেন কেন? আমি খাবো না তো। জীবন বলল, আরে বেশি খান। আরফা রেগে বলল, আরে আজব, আপনি আমার মা নাকি? আরফার কথা শুনে সবাই হেসে ফেলল। শেষে মা কথাটাই জীবন কষ্ট পেল, চুপচাপ উঠে গেল। তা দেখে আরফার মন খারাপ হলো। ভাবলো একটু বেশিই বলে ফেলেছে বোধহয়। বাকি সবাইও খেয়াল করলো। চুমকি বলল, আহারে, ছেলেটা এত যত্ন করে খাওয়াচ্ছিল, দিলি তো মন খারাপ করে। মেহের বলল, এটা ঠিক হয়নি। লামিয়া বলল, তুই বুঝবি না, আমার জীবন ভাইকে না বললেও পারতা না। লামিয়া বলল, তুই বুঝবি না, জীবন ভাইকে এসব না বললেও পারতি। রাহি বলল, আহারে বেচারা। মেহেরিন বলল, থাম থাম, আর কিছু বলিস না, জীবন ভাইয়ার ভুল, ও একটু বেশি করে ফেলেছে। সবাই এভাবে বলায় আরফারও মন খারাপ হলো। খাওয়া দাওয়া শেষ করে সবাই গেল ওই বাচ্চাটার কাছে। তাকেও খাবার কিনে দিল, সাথে অনেকগুলো টাকাও দিল। রাস্তার ছেলেদের মধ্যে একজনকে বলল ওর মার চিকিৎসার ব্যবস্থা করতে, সাথে মাসে মাসে টাকা পাঠাতে।
যেন ওদের কোনো সমস্যা না হয়। এরপর বাড়ি ফেরার জন্য রওনা দিল সবাই। আগের মতোই জীবন আরফা বাইকে উঠল, কিন্তু জীবন কোনো কথা বলল না, চুপচাপ। আরফা আগ বাড়িয়ে বলল, শুনছেন জীবন? জীবন বাঁকা হেসে বলল, আপনি কি আমার কথায় খুব কষ্ট পেয়েছেন? জীবন কিছু বলল না, পুরো রাস্তা আর একটা কথাও বলল না। 6টার দিকে সবাই বাসায় এসে পৌঁছালো। রাত এখন 3টা বাজে বোধ হয়। জমিদার বাড়ির সবাই এখনো গভীর ঘুমে। না, সবাই নয়, সবাই ঘুমালেও জেগে আছে রাজ। তার চোখে ঘুম নেই, মনে অশান্তি। কোনো এক কারণে শান্তি লাগছে না। মন বলছে কাউকে যেন জমের দুয়ারে পাঠাতেই হবে, নইলে বুকে প্রিয় বউ জড়ানো না পর্যন্ত এই অশান্তি থেকে মুক্তি নেই। রাজের বর্তমান অবস্থা, সে বিছানায় বাবু হয়ে বসে আছে। 2 গালে হাত দিয়ে মুখে মৃদু হাসি নিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার জীবনের শ্রেষ্ঠ নারীর দিকে, যে তার প্রাণনাশিনী, সহধর্মিণী, ভালোবাসা, বউ ও তার 2 রাজপুত্রের মা আরিওনা। ঘুমন্ত বউকে দেখেই বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি জমে উঠেছে। বুকটা জ্বলছে, ঘুম আসছে না, একটা শূন্য শূন্য অনুভূতি। হঠাৎ মুখের মৃদু হাসিটা মিলিয়ে গেল, চোখে মুখে ভর করল ভয়ানক রাগ। রাগে নাকের পাটা ফুলে ফুলে উঠছে, গালে রাখা হাতগুলো হয় মুষ্টিবদ্ধ। রাজ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রাণভ্রমরার দিকে, যেই বউকে ভালোবেসে সে নিজের জীবন দিতে রাজি, আবার প্রয়োজনে হাসতে হাসতে অন্য কারো জীবন কেড়ে নিতেও কার্পণ্য করবে না রাজ শিকদার। আর এই নারীর দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখ উপড়ে ফেলবে, যে ছুতে আসবে তাকে আগুনে জ্বালিয়ে ছাই করে দেবে। যে নারীর গায়ে একটা ফুলের আঁচড়ও সে লাগতে দেয় না, তার গায়ে 2 জন হাত তুলেছে। জীবিত রেখে শরীর থেকে তাদের চামড়া ছিঁড়ে না ফেলা পর্যন্ত রাজের শান্তি নেই। যে হাত দিয়ে তার আরিওনাকে চড় মারা হয়েছে, সেই হাত রাজ মেপে মেপে ঠিক 2 ইঞ্চি করে করব কাটবে, আর তাদের কলিজা বের করে পিস পিস করে কাটবে। নতুন কেনা টমিকে দিয়ে খাওয়াবে, আর টমি সেটা পেয়ে খুশি হবে। আহা, ভাবতে ভাবতেই রাজের চোখ চিকচিক করে উঠল। এগুলো ভাবতেই তো কত শান্তি লাগছে, কাজটা করে ফেলতে পারলে কত শান্তি লাগবে। মনে মনে ভাবল, ইস, এই খুশিতে এখনই যদি তার বউকে 111টা চুমু খাওয়া যেত। কিন্তু খাবে কিভাবে? তার রাজপুত্রদ্বয় মায়ের বুকে আঁকড়ে ঘুমিয়ে আছে। রাজ মাঝে মাঝে ভাবে, ওর হয়তো উচিত হয়নি এত তাড়াতাড়ি বাবা হওয়া। বেবি আসার পর থেকেই বউটা কেমন জানি দূরছাই করে, আগের মতো কাছে আসে না, ভালোবাসে না, আদরও করে না। আর আদর বঞ্চিত হয়ে রাজ শুকিয়ে কিসমিসের মতো চ্যাপ্টা হয়ে যাচ্ছে। এগুলো কি তার বউয়ের চোখে পড়ছে না? সে যে কতদিন ধরে ভেতরে ভেতরে ভুগছে, সেটা কি বউ বোঝে না, নাকি বউ পাথর হয়ে গেছে? ভাবতে ভাবতেই সে আবার তাকায় তার 2 রাজপুত্রের দিকে। মুখে আপনাতেই এক তৃপ্তির হাসি চলে আসে। 2 ছেলের কপালে আদর মাখা চুমু দিয়ে রাজ বলে, আমার সুখ, আমার ভালোবাসার তৃপ্তি তোমাদের মাঝেই। তারপর মুখ গম্ভীর হয়ে আসে। সে ফিসফিস করে বলে, তোমরা কিন্তু পাপার সঙ্গে অন্যায় করছো। মানছি তোমরা এখনো ছোট, মাম্মাকে ছেড়ে থাকতে পারো না, কিন্তু তাই বলে পাপার কষ্ট বুঝবে না? তোমাদের পাপা এতটা মানবিক, আর তোমরা কিনা এমন অমানবিক। ছি ছি, কাল থেকে মাম্মার আদর খাওয়া শেষ। কেঁদে কুটে মাম্মাকে বলবা, মাম্মা যাও, এবার পাপার কাছে যাও, পাপারও তো তোমাকে দরকার আছে নাকি? তোমাদের মাম্মা খুব পাষাণ হয়ে গেছে, একটুও ভালোবাসে না, এমনকি একটা চুমুটুমুও দেয় না। যাই হোক, শোনো, যেহেতু তোমরা মাম্মামকে ছেড়ে থাকতে পারো না, আর আমিও না, আমাদের 3 জনেরই এই আদর ভালোবাসার অধিকার আছে। রাজ আবার তাকায় ঘুমন্ত মেহেরিনের দিকে। ইস, কি সুন্দর লাগে ঘুমালেও তার বউকে। দেখলেই মন চায় টপাটপ কতগুলো চুমু খেতে, কিন্তু খাবে কিভাবে? বউ এখন তাকে দেখলেই বুড়ো বলে খোঁটা দেয়। হঠাৎ রাজ ঠোঁট কামড়ে হাসে। তারপর পরম যত্নে ভালোবাসায় ভরা এক গভীর চুমু এঁকে দেয় মেহেরিনের কপালে। তারপর 2 সন্তানকেও বুকের ওপর হাত রেখে ফিসফিসিয়ে বলে, বুঝলে তো আমার ছানারা, তোমার মাম্মামকে এই বুকে না পাওয়া পর্যন্ত আমার কলেজে ঠান্ডা হয় না, আর না ঘুম আসে। অনেক দিনের অভ্যাস কি না? শোনো, একটা প্ল্যান করি। তোমরা তো মাম্মাকে ছাড়া ঘুমাতে পারো না, আমিও না। তাই তোমরা ঘুমিয়ে যাওয়ার পর আমি তোমাদের মাম্মামকে আমার বুকে নিয়ে নেব, কেমন? আচ্ছা শোনো, কিন্তু এটা আমাদের সিক্রেট, বুঝলে? আমরা ছাড়া কেউ যেন না জানে। রাজ আবারও 2 জনের কপালে চুমু খেলো, তবে খুব সাবধানে, যেন ওদের ঘুম ভেঙে না যায়। ওদের ঘুম ভেঙে গেলে দেখা যাবে তার বউ মেরে তার হাত পা ভেঙেও দিতে পারে, বা বলতে পারে, তুই এখন ওদের ঘুম পাড়া, নয়তো সকালে ওদের ডাইপার চেঞ্জ করবি তুই। না বাবা, এসব করতে পারবে না, ডাইপার চেঞ্জ করা খুব হ্যাপার কাজ। তারপর একটু ঝুঁকে মেহেরিনকে আস্তে করে তুলে নিল, যাতে বাচ্চারা জেগে না ওঠে। কিন্তু মেহেরিনকে কোলে তুলতেই রাজ এমন এক পরিস্থিতির মুখোমুখি হলো, যাতে সে বেলুনের মতো চুপসে গেল। কারণ মেহেরিন তার গলা শক্ত করে চেপে ধরেছে। রাজ কাতর মুখে তাকালো মেহেরিনের দিকে। তাকাতেই ঠোঁটে ফুটে উঠল এক গর্বিত হাসি।
রাজ বিড়বিড় করে বলল, এই না হলে রাজ শিকদারের বউ, যে ঘুমের ঘোরেও শত্রুকে ওপরে পাঠানোর ক্ষমতা রাখে। তারপর রাজ মুখটা মেহেরিনের কানের কাছে নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, রাজ শিকদারের উপস্থিতি বা অনুপস্থিতিতে তার বেডরুমে ঢুকে তার স্ত্রীকে ছোবে এমন সাহস কোনো বাপের ছেলের হয়নি। আর যদি কেউ সাহস দেখাতেও চায় তবে তার কলিজা আমি নিজে হাতে কেটে কুকুরকে খাওয়াবো। রাজের কথায় যেন কাজ হলো। মেহেরিনের হাতটা ঢিলে হলো, আস্তে আস্তে সরে গেল। রাজ সেটা দেখে হাসল। কিছু মানুষ আছে যারা ঘুমালেও তাদের মস্তিষ্ক কাজ করে, মস্তিষ্ক বিপদ আপদ ধরতে পারে। তেমনি একজন মেহেরিন। রাজ একবার পিছনে ফিরে তার রাজপুত্রদের দেখল, তারপর পা বাড়ালো বারান্দার দিকে। মেহেরিনরা যেই ঘরে আছে তার বারান্দায় বিশাল এক দোলনা আছে, যেখানে শুধু বসা নয়, চাইলে শোয়াও যায়। রাজ মেহেরিনকে নিয়ে দোলনায় বসলো, দেয়ালে পিঠ ঠেকিয়ে। মেহেরিনকে বুকে চেপে ধরে তাকালো আকাশের দিকে। অসংখ্য তারা ঝিলমিল করছে, তাদের ফাঁক দিয়ে আলো ছড়াচ্ছে সেই চাঁদটা। রাজ মেহেরিনকে আরও শক্ত করে জড়িয়ে ধরল, কপালে একের পর এক চুমু খেতে থাকল। হঠাৎ মেহেরিনের ঘুম ভাঙল, চোখ দুটো আধো ঘুমে পিটপিট করছে। মেহেরিন রাজের দিকে তাকিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলল, ঘুমাননি এখনো? রাজ হেসেই উত্তর দিল, আমার বউ হয়তো ভুলেই গেছে, তাকে বুকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না। মেহেরিন হেসে বলল, আপনার প্রেম এক চুলও কমল না, বরং দিন দিন বেড়েই যাচ্ছে কবি সাহেব। ভুলে গেলেন নাকি 2 বাচ্চার বাপ আপনি? রাজ নেশাগ্রস্ত চোখে মেহেরিনের দিকে তাকিয়ে ভারী গলায় বলল, তোমার এই আধঘুমো কণ্ঠটা শুনলে আমি পাগল হয়ে যাই বউ, একেবারে পাগল। মেহেরিন হেসে মুখ লুকায় রাজের বুকে। রাজ ঠোঁট কামড়ে হেসে ওঠে, খোঁচা দিয়ে বলে, কি ব্যাপার বউ, তুমি দেখি এখনো নতুন বউয়ের মতো লজ্জা পাচ্ছ। ব্যাপার কি, ভুলে গেছো নাকি? তুমি এখন আর মেয়ে নও, মহিলা হয়ে গেছো, মানে 2 বাচ্চার মা হয়ে গেছো। ভুলে গেলে নাকি? 2 বাচ্চার মায়ের নতুন বউয়ের মতো লজ্জা পাওয়ার মানে কি? মেহেরিন শুধু হেসে রাজের বুকে মুখ রেখে দিল। রাজ বুঝল সে তার কথা ঘুরিয়ে ফিরিয়ে তাকেই ফিরিয়ে দিচ্ছে। রাজ মুচকি হেসে আবার বলল, জানো তোমার এখন কিসের বয়স? মেহেরিন চুপ করেই রইল। রাজ নিজেই উত্তর দিল, জানবে কি করে, আমি তো বলিনি। আচ্ছা শোনো, রাগ করবে না, এখন তোমার লজ্জা পাওয়ার সময় নয়, তোমার এখন উচিত আমাকে রাজের কথা শেষ হওয়ার আগেই মেহেরিন রাগে রাজের বুকে কামড়ে ধরল। রাজ দাঁত চেপে ব্যথা সহ্য করল, বুঝল বউ বেশ খেপেছে, তবে সুন্দর মুহূর্তটা রাগারাগি করে নষ্ট করা যাবে না। তাই রাজ মেহেরিনের দুর্বল জায়গায় আঘাত করল। সে কবিতা বলা শুরু করল, তুমি পাশে এলে জীবনের পথটা সহজ হয়, তুমি হাসলে মনে হয় সব দুঃখ সরে যায়, তোমার স্পর্শে জেগে ওঠে নতুন ভোর, তোমার কথায় বাজে হৃদয়ের সুরের ঝড়। স্বপ্ন যতই ভাঙুক তবুও আশা থাকে অটল, কারণ ভালোবাসা তো হৃদয়ের সবচেয়ে সফল। তুমি আমার আকাশ, তুমি আমার ঢেউয়ের স্রোত, তুমি ছাড়া এই জীবন যেন অচেনা পথ। শেষে শুধু বলি, আমার সকল সুখ সকল অনুরাগ তুমিই আমার মেহেরিনের স্বপ্ন রং। রাজ এটুকুতেই থামে, ঠোঁট কামড়ে হাসে। এই যে কেমন বিড়াল ছানার মতো ঘাপটি মেরে শুয়ে আছে মেহেরিন রাজের বুকে। রাজ আবার বলে ওঠে, তুমি আমার নিঃশ্বাসের ভেতরে লুকানো গান, অচেনা ভিড়ের মাঝেও তুমি একমাত্র আপন আশ্রয়, তুমি একমাত্র আপন প্রাণ। জীবনের প্রতিটি কষ্টে তুমিই যেন আলো, অন্ধকারের শেষে দেখি তুমি একমাত্র ভালো। তুমি না থাকলে পৃথিবীটা ফাঁকা লাগে, স্বপ্নগুলো ভেঙে গিয়ে ছাই হয়ে জাগে, কিন্তু তুমি থাকলে সব দুঃখ হয়ে যায় নদীর ধারা, সব কান্না মুছে যায় তোমার একটুখানি হাসির ইশারায়। ভালোবাসা কি জানো, এটা শুধু শব্দ নয়, শুধু প্রতিশ্রুতি নয়, এটা হলো হৃদয়ের সেই অঙ্গীকার যা মৃত্যুর পরও ভাঙে না, থাকে অটল, থাকে অবিরত। তুমি আমার শেষ ঠিকানা, তুমি আমার শেষ ঠিকানা, তুমি আমার অশেষ স্বপ্নভঙ্গ, তুমি ছাড়া আমি কিছুই নই, তুমি আমার মেহেরিনের স্বপ্ন রং। কবিতা শুনে মেহেরিন শান্ত হয়ে গেল, শক্ত করে জড়িয়ে ধরল তাকে। কবিতা শেষ হলে রাজ হাসল। মেহেরিন শক্ত করে রাজকে জড়িয়ে ধরে বলল, এত ভালো কেমন করে বাসে মানুষ? রাজ শুধু হাসল। এর উত্তর যে তারও জানা নেই, এর উত্তর ব্যাখ্যা করার জন্য কোনো ভাষা নেই, কোনো শব্দ নেই। কিছুক্ষণ দুজনেই নীরব রইল, অনুভব করল সেই সুন্দর মুহূর্তটাকে। স্বামী স্ত্রী বুকে আগলে রেখেছে একে অপরকে। এই মুহূর্ত অসাধারণ, এই অনুভূতি প্রকাশ করার মতো নয়, এই সুখ কোটি টাকা দিয়েও কেনা যায় না। ওইদিকে মেহের শুয়ে আছে সোফায়, আর হৃদ বসে আছে বিছানায়, গালে হাত দিয়ে রেখেছে, কারণ সে বইয়ের হাতে কেলানি খেয়েছে। প্রায় 2 ঘন্টা আগের কথা। মেহের আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। আজ তার মনটা খুব ফুরফুরে, অকারণেই যেন সব কিছু ভালো লাগছে। এর সূত্রপাত ঘটে বিকেল থেকে, সেই পার্কে।
হৃদ বারান্দায় ছিল, মেহেরও সেখানেই গেল। গিয়ে দেখল হৃদ আকাশের দিকে তাকিয়ে আছে। খুশি মনে মেহের পেছন থেকে হৃদকে জড়িয়ে ধরল। বউকে এমনভাবে জড়িয়ে ধরতে দেখে হৃদ হাসল। বুঝল আজকে তার বউয়ের মুড ভালো। হৃদ মেহেরের দিকে ফিরে তাকিয়ে জড়িয়ে ধরল। পাশে থাকা চেয়ারে বসে তাকে ইশারা করল বসতে, কিন্তু মেহের বসল না, বরং হৃদের গলায় হাত জড়িয়ে তার কোলেই বসে পড়ল। এই দৃশ্য দেখে হৃদ আবারও হাসল। জড়িয়ে ধরে মেহেরের কপালে একটা চুমু দিল। মেহের তাকালো হৃদের দিকে, হৃদও তাকালো মেহেরের চোখে। সেই চোখেই বুঝল হৃদ তার বউকে কাছে চাইছে। বুঝে হৃদ আবারও হেসে উঠল। ভাবা যায় যে হৃদ একসময় এত গম্ভীর ছিল, সে এখন হাসছে। যদিও এখনও সে গম্ভীর, তবে এই হাসি পাওয়া যায় শুধু মেহের আর রাহির সামনে, পরিবারের সাথেও মাঝে মধ্যে, কিন্তু বাইরে সে আগের মতোই সেই গম্ভীর মানুষ। যাই হোক, মেহের একদম হৃদের কাছে এলো, এগিয়ে গেল হৃদের ঠোঁটের দিকে চুমু খেতে। হঠাৎ করেই মেহেরের ভেতর প্রচণ্ড রাগের সঞ্চার হলো। চুমু তো দিলই না, বরং ফুসফুস করতে লাগলো। এমনটা দেখে হৃদের কপাল কুঁচকে গেল। বলল, কি হলো, হঠাৎ এত রেগে গেলে কেন? মেহের কোনো উত্তর না দিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসালো। গজগজ করতে করতে বারান্দা থেকে চলে গেল। বেচারা হৃদ অবাক হয়ে বসে রইল, কিছুই বুঝতে পারছে না। তার বইয়ের এমন রোমান্টিক মুড হঠাৎ করে অ্যাকশন মুডে পাল্টে গেল কেন? গালে হাত দিয়ে অনেক ভেবে অবশেষে কারণটা টের পেল। ওহ শিট, আমি কেমন করে ভুলে গেলাম এটা, বলেই দৌড়ে ঘরের দিকে গেল। কিন্তু মেহের তখনই ঠাস করে তার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। বেচারা হৃদ দরজায় ধাক্কা মারতে লাগলো, ফোন দিল, SMS পাঠালো, কোনো লাভ হলো না। এইদিকে বেশি জোরে ডাকাও যাবে না, বাকিদের ঘুম ভেঙে যেতে পারে। আবার অন্যদিকে বউকে কাছে পাওয়ার চান্স মিস হলো। বউ রাগ করে চলে গেল, তার উপর মশার কামড়। হৃদ বিরক্ত হয়ে বলল, উফ, জীবনে এত ঝামেলা থাকলে চলে নাকি, ধূর চাই। পাক্কা 1 ঘন্টা 40 মিনিট পর অবশেষে মেহের দরজা খুলল। হৃদ ঘরে ঢুকেই আগে ছুটে গেল ওয়াশরুমে, ব্রাশ করল, কুলকুচি করল। ভয় ছিল সিগারেটের গন্ধ আছে কিনা। ভাগ্য ভালো নেই, নইলে কপালে আরও মারছিল। হৃদ মনে মনে শপথ করল, জীবনেও আর সিগারেট ছোবে না। এক সিগারেটের জন্য আজ কত ঝামেলা পোহাতে হলো। বইয়ের মার, মশার কামড়, আর 1.5 ঘন্টা সময়ের ক্ষতি। এদিকে মেহের অনেকদিন ধরেই হৃদকে সিগারেট ছাড়তে বলছিল, এমনকি হুঁশিয়ারি দিয়েও রেখেছিল, আরেকদিন যদি ধরতে পারে তবে আজীবনের জন্য সিগারেটের শখ মিটিয়ে দেবে। হৃদ বেশি না ভেবে মেহেরের কাছে গিয়ে কাকুতি মিনতি করে বলল, আর কোনোদিন সিগারেট খাবো না, প্রমিস। তারপর ঠোঁট বাড়িয়ে এগিয়ে এলো চুমু খাওয়ার জন্য, কিন্তু মেহের হঠাৎ আরেকটা থাপ্পড় বসিয়ে দিল। বালিশ তুলে শুয়ে পড়ল। হৃদ উঠে গিয়ে মেহেরের পাশে বসল। দোয়া কালাম পড়ে নিজের বুকে ফু দিয়ে ডাকল, বউ, ও বউ, শোনো না। দেখল মেহের চোখ কুচকে তাকিয়ে আছে। হৃদ ঢোক গিলে দাঁত বের করে বলল, বউ, তুমি কি রেগে আছো? মেহের খেকিয়ে উঠল, শালা, নাটক মারবি না আমার লগে। কত আশা নিয়ে গিয়েছিলাম একটা চুমু খাবো, তোর সিগারেটের গন্ধে মুড আর কিস দুটাই শেষ। এখন আসছে প্রেম দেখাইতে। যা তো যা, তুই তোর প্রেম ধুয়া পানি খা, চোখের সামনে থেকে সর, নিকুচি করেছি তোর আর তোর চুমুর। হৃদ মুখটা কাদো কাদো করে তাকিয়ে থাকলো। তাকে দেখে মেহের পাশে থাকা ফুলদানি হাতে নিয়ে বলল, এই তুই যাবি? মেহেরকে ফুলদানি নিতে দেখেই হৃদ তাড়াতাড়ি গিয়ে উঠে বসলো বিছানায়। না না, রিস্ক নেওয়া যাবে না, বউ তার যা জিনিস, সত্যি সত্যি ওটা দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিতে পারে। আবার ডাকলো, বউ, মেহের। মেহের গর্জে উঠল, আর একটা আওয়াজ বের হলে আমি তোর বউ ডাকার শখ চিরতরে মিটিয়ে দেব। আমার মুডের পিন্ডি চটকে দিয়ে এখন বউ বউ করছিস, দূর হসালা। হৃদ মুখ ছোট করে বসে রইল। মেহের চোখে হাত দিয়ে হৃদকে বিড়বিড় করে বকতে লাগলো। হৃদ দীর্ঘশ্বাস ফেলে। এই মেয়ে নাকি জন্মের পর থেকে সিঙ্গাপুরে ছিল, অথচ বাংলার সব গালি মুখস্থ, কি সব যে বলে। তারপর আবারও তাকালো মেহেরের দিকে। তাকে বিড়বিড় করতে দেখে হতাশ হলো। ঠিক যখন মেহের থেমে গেল, হৃদ পা টিপে টিপে এগিয়ে এসে তার গায়ে হাত রাখলো। মেহের উঠে বসল, চুল খোপা করতে লাগলো। কিছু একটা বলবে, এর আগেই হৃদ ভালোবাসার আক্রমণ চালালো। নিজের ঠোঁট দিয়ে শক্ত করে চেপে ধরল মেহেরের ঠোঁট। মেহের হতবাক, এমন সময় এমন একটা কাজ হৃদ করবে তার ধারণাই ছিল না। যখন সে বুঝল হৃদ আজ ঠিক কীভাবে তাকে শাস্তি দেবে, সেটা বুঝেই সে ছাড়া পাওয়ার জন্য হাত পা ছুটতে থাকলো। ইতিমধ্যেই কয়েক দফা চড়, থাপ্পড়, কিল খাওয়া শেষ হৃদের। হৃদ মেহেরের 2 হাত চেপে ধরল দেয়ালে আর নিজের কাজ চালিয়ে গেল। একটা মেয়ে কখনোই একটা ভালোবাসার উন্মাদ পুরুষের সাথে পেরে ওঠে না, আর সে যদি হয় স্বামী তাহলে তো আরোই নয়। নর্মালি একটা পুরুষের সাথে মারামারি বা দুষ্টুমিতে পারলেও ভালোবাসার আক্রমণ চালালে সেখানে নারী বারবারই হেরে যায়। এই যেমন মেহের হেরে যাচ্ছে, আস্তে আস্তে তার নড়াচড়া কমে যাচ্ছে, স্থির হচ্ছে সে। হবেই না বা কেন,
সে বুঝে গেছে আস্তার কপালে ভালোবাসার যন্ত্রণা আছে। হৃদ আজ আটঘাট বেঁধে নেমেছে। সে আজ বউকে শায়েস্তা করবেই করবে। বউকে বসে আনার একমাত্র পথ হলো ভালোবাসার অত্যাচার। বেশি বেশি অত্যাচার ও যন্ত্রণার ভয় পেয়ে যদি বউটা একটু ভয়টয় পায়, এটা অবশ্য তার কথা নয়, এটা রাজ তাকে শিখিয়ে দিয়েছিল। কথাটা ছিল এমন, শোনো বৎস, যদি উঠতে বসতে বউয়ের হাতে কেলানি খেতে না চাও, তাহলে বউকে অত্যাচার করো, যন্ত্রণা দাও, তবে সেটা ভালোবাসার। দেখবে ভালোবাসার অত্যাচার ও যন্ত্রণার ভয়ে হলেও তোমার বউ তোমাকে কম কেলাবে। হৃদ এখন ঠিকই বুঝেছে এটাই বউকে শায়েস্তা করার আসল ঔষধ। হৃদ নিজের ভালোবাসার যন্ত্রণা দিতে ব্যস্ত হয়ে পড়ল। এভাবেই কাটল একটা সুন্দর রাত। ওইদিকে মেহেরিন রাজের বুকে শুয়ে আছে, আর এইদিকে মেহের ভালোবাসার যন্ত্রণা সহ্য করছে। একটা নতুন দিনের সূচনা। সকাল তখন 7:33। মালিহা মির্জা, রূপা বেগম আর ফায়জা চৌধুরী তিনজন মিলে গল্প করছেন আর নাস্তা বানাচ্ছেন। সাথে আছে কুলসুম আর ফুলবানু। ফায়জা চৌধুরী ইতিমধ্যেই জাহানারা বেগমকে নাস্তা দিয়ে এসেছেন। ভদ্রমহিলা, গ্রামের মানুষ, সকাল সকাল ওঠেন। ফজর নামাজ পড়েই তার নাস্তা লাগে। সবাই এখনো ঘুম। আরফা ফ্রেশ হয়ে নিচে নামে। মার কাছে এক কাপ কফি চাই। ফায়জা চৌধুরী মেয়ের হাতে কফির কাপ দিয়ে আবারও আড্ডা ও রান্নায় ব্যস্ত হন। তিনজনকে গল্প করতে দেখে হাসল আরফা। সে পা বাড়ালো বাইরের দিকে। জমিদার বাড়ির বিশাল উঠোন পেরিয়ে গেল বাগানের দিকে। জমিদার বাড়ির বাগানে একটা পুকুরঘাট বাঁধানো আছে। বাড়ির মেয়েরা বউরা মাঝে মধ্যে নামে সেখানে। বিশেষ করে মেহেরিনরা আসলে সব মেয়েরা পুকুরে নামে। আরফা আস্তে আস্তে চলে এলো পুকুর পাড়ে। পায়ের জুতো খুলে কয়েক সিঁড়ি নেমে পা দুটো পুকুরের পানিতে ডুবিয়ে বসল। আহা, কি স্নিগ্ধ অনুভূতি! সকাল সকাল প্রকৃতি যেন অন্যরকম জাদু ছড়ায়। আরফা সবসময় আসে না এখানে, কেবল তখনই আসে যখন মন খুব খারাপ থাকে। তখন এখানে বসে একা একা সময় কাটায়। আরফা কফিতে চুমুক দেয়, আবার পাশে রেখে কিছুক্ষণ আনমনে তাকিয়ে থাকে পুকুরের পানির দিকে। তারপর গুনগুন করে উঠল, তুমি চিরদিন ভীষণ কঠিন, তোমার ঘর ভেসে যায়। ওরা মুখ দেখে বুঝতে পারে না, ওরা এ মন কেমন বোঝে না, ওরা আসল কারণ খোঁজে না। আরফার গুনগুন শেষ হতেই ভেসে এলো এক গম্ভীর কণ্ঠস্বর। জীবনসঙ্গী বেছে নেওয়া কোনো সাধারণ সিদ্ধান্ত নয়, এটা জীবনের সবচেয়ে বড় মোড়, যেখানে এক পা ভুল সারা জীবনের দুঃখ বয়ে আনে, আর এক সঠিক সিদ্ধান্ত পুরোটা জীবনকে জান্নাতের মতো সুন্দর করে তোলে। কারণ জীবনসঙ্গী মানে শুধু হাসির সময় পাশে থাকা নয়, বরং বিপদের সময় হাত শক্ত করে ধরা, ঝড়ের রাতে আশ্রয় হয়ে দাঁড়ানো, অন্ধকারে আলো দেখানো। সঠিক মানুষকে সঙ্গী হিসেবে পেলেই জীবনটা হালকা হয়ে যায়, বেঁচে থাকার ইচ্ছে দ্বিগুণ হয়। সকালে সূর্যের মতো প্রতিটি দিন নতুন করে জাগিয়ে তোলে। কিন্তু যদি ভুল মানুষকে বেছে নেওয়া হয়, তাহলে জীবনটা হয়ে ওঠে একদম বন্ধকর জাহান্নাম। যখন প্রতিটি নিঃশ্বাস লাগে বিষের মতো, প্রতিটি মুহূর্ত মনে হয় পালিয়ে যেতে চাই, কিন্তু পালানোর পথ থাকে না। তাই জীবনসঙ্গী নির্বাচনের সময় মনকে, মস্তিষ্ককে আর আত্মাকে ভালোভাবে শুনতে হয়, যেন সেই সঙ্গী হয় জীবনের আশ্রয়, যেন না হয় জীবনের বোঝা। সবচেয়ে বড় সত্য হলো, যে সত্যি ভালোবাসে সে কখনো বিপদের মুখে হাত ছেড়ে দেয় না, বরং আরও জোরে আঁকড়িয়ে ধরে, যেন বলতে চায় তুমি একা নও, আমি আছি। অসময়ে কাপুরুষের মতো পালিয়ে যাওয়া ভালোবাসা নয়। ফ্যামিলির দোহাই দিয়ে পিছু হটে যাওয়া, দায় এড়িয়ে যাওয়া, এগুলো শুধুই ভণ্ডামি। ভালোবাসা মানেই দায়িত্ব। ভালোবাসা মানেই একসাথে ঝড় ঝাপটা সামলানো। কারণ জীবনের সফর ছোট নয়, পথে আসবে ঝড়, অন্ধকার, খরা আর দুঃসময়। সেই সময়ে যদি হাতটা শক্তপোক্ত অথচ নরম মমতায় ভরা না হয়, তাহলে পথ চলাটা অসম্পূর্ণ থেকে যায়। ভালোবাসা মানেই একসাথে থাকা, সব বাধা মোকাবেলা করা, একই ছাতার নিচে ঝড় সামলানো, একই আলো ভাগ করে দেখা। আর সেই হাত যদি হয় শক্ত করে ধরা, যদি সত্যি শক্ত করে ধরা হয়, তাহলে জীবনটা হয় পূর্ণ, না হলে জীবনটা শেষ হয়ে যায় ভেতর থেকেই। কথাগুলো মন দিয়ে শুনল আরফা। কেন যেন বাস্তব মনে হলো, ভালোও লাগলো। আরফা চোখ তুলে তাকালো লোকটার দিকে। লম্বা, উজ্জ্বল শ্যামলা গায়ের রং, মায়া মায়া চোখ দুটো, নাক সরু, ধারালো চিবুক, সিগারেটে পোড়া কালচে ঠোঁট, গাল ভর্তি চাপ দাড়ি। আচ্ছা, এমন পুরুষকে কি বলে? শ্যামপুরুষ? হ্যাঁ, বলাই যায়। পরনে সাদা ট্রাউজার আর সাদা টি শার্ট, কপালে ও নাকে লেগে আছে বিন্দু বিন্দু ঘাম। দেখে যে কেউ বলবে সে এখন জগিং সেরে এসেছে। হঠাৎই আরফার মনে পড়ে গেল, সে কাল এই লোকটাকে কষ্ট দিয়েছে। লোকটা তার সাথে রাগ করেছে। সেই সময়ের পর আর কথাই বলেনি। বাড়ি ফিরে সবাই আড্ডা দিল। তখনও সবার সাথে কথা বলল, কিন্তু আরফার সাথে না। কতবার সরি বলার সুযোগ চেয়েছিল আরফা, কিন্তু পায়নি। এমন না যে জীবনের সাথে কথা বলাতে সে মরিয়া, তবে একটা মানুষ একই বাড়িতে থাকবে, অথচ তার সাথে কথা বলবে না রাগ করে। ব্যাপারটা কেমন না? তার থেকেও বড় কথা, সে অতিথি,
আবার ভাইদের ফ্রেন্ড। আরফা কিছু বলবে ভেবে তাকাতেই জীবন হন হন করে এসে বসে পড়ল তার পাশে, পা দুটো পানিতে ভিজালো। আরফা কিছু বলবে ভেবে তাকাতেই জীবন তার দিকে এগিয়ে আসলো। এটা দেখে ঘাবড়ে গিয়ে আরফা মাথাটা নিচু করে নেয়। জীবন শান্ত চাহনি ছুড়ে দেয় তার পানে। সেই চোখে চোখ পড়তেই আরফার ভেতরটা কেমন জানি ঝাঁকুনি দিয়ে উঠল। আরফা হঠাৎই ঘাবড়ে গেল জীবনের এমন চাহনিতে। এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে কিছু বলার চেষ্টা করছিল। এমন সময় ওর চোখ গিয়ে পড়ল জীবনের হাতে, কফির কাপ। তখন বুঝল জীবন একটু আগে সেই কফি নিতেই কাছে এসেছিল, আর সে কি না কি ভেবেছিল। ছি! হঠাৎ আরফা খেয়াল করল ও একটু আগে যেখানে ঠোঁট লাগিয়ে খেয়েছিল, জীবনও ঠিক সেখানটাই ঠোঁট লাগিয়ে খাচ্ছে। আসলে ঘুম থেকে ওঠার পর ঠোঁট কেমন জানি টানটান করছিল, সেজন্য সে লিপ বাম লাগিয়েছিল, তাই কাপে সেই দাগ লেগেছিল। আরফার মনে হঠাৎই ধাক্কা লাগে। আরে আরে, কি করলেন এটা? আপনি কফি খাবেন বললে তো আমি নিজেই নিয়ে আসতাম। এটা তো আমি খেয়েছি, এটা হয়ে গেছে। জীবন সহজভাবে উত্তর না দিয়ে তেড়াবাঁকা উত্তর দিল। এটা খেলে কি হবে? বিষ আছে নাকি? খেলে মারা যাব? এই নির্লিপ্ত উত্তরে আরফার চোয়াল ঝুলে গেল। কিছু বলল না, চুপচাপ তাকিয়ে রইল জীবনের দিকে। মনে মনে ভাবল, লোকটা কেমন অদ্ভুত। একদিকে মনে হয় প্রাণখোলা হাসি খুশি মজার মানুষ, আবার অন্যদিকে কেমন যেন রাগী, গম্ভীর আর ঘাড়তাড়া স্বভাবের। আরফা জেনেছে ছেলেটার বাবা মা কেউ নেই, সম্পূর্ণ অনাথ। এই কথা মেহেরিনী বলেছিল। আরফা ভাবে, জীবনের তো কেউ নেই, অসুস্থ হলে কে দেখে, রান্না করে কে খাওয়ায়, জামা কাপড় কে ধয়, সবকিছু ওকে একা একা সামলাতে হয়। এই ভেবে আরফার বুকটা হু হু করে উঠল। ও একটু এগিয়ে এসে ধীরে বলে উঠল, শুনছেন? জীবন মনে মনে হাসি চাপলেও চোখে তখনও সেই গভীর দৃষ্টি। উত্তর করল না। আরফা আবার ডাকল, তবুও কোনো সাড়া নেই। তখনই মনের ভেতর থেকে ঝড়ের মতো রাগ এসে ধাক্কা দিল। এত রাগ কিসের? আমি কি এমন বলেছি যে মুখ ঘুরিয়ে বসে থাকতে হবে? মানুষ তো নিজের বউয়ের সাথেও এতটা রাগ করে না। অনেকবার সরি বলতে গিয়েও কোনো উত্তর পায়নি। হঠাৎ আবার দেখল জীবন ভান করছে, রাগারাগি করে উঠে যাবে। আরফা দাঁত চেপে বলল, এই যে মিস্টার। জীবন ভেতরে ভেতরে হাসতে হাসতেই মাথা একটু পেছনে নিয়ে শান্ত চোখে তাকালো। সেই দৃষ্টিতে কিছুক্ষণে চুপ হয়ে গেল আরফা। হঠাৎই নিজের কথা ভুলে গিয়ে আমতা আমতা করতে লাগলো। জীবন বলল, আপনি কি চিংড়ি মাছ? কি বলেন? বলেই আরফা চোখ বড় বড় করে তাকালো জীবনের দিকে। জীবনের হাসি আটকাতে কষ্ট হলেও সে হাসি আটকে বলল, মানে কথায় কথায় চিংড়ি মাছের মতো লাফান তো, তাই জিজ্ঞেস করলাম। রাগ তখন আকাশ ছুল আরফার। দাঁত চেপে বলল, আপনি কি বললেন আমাকে? জীবন বলল, যা বুঝেছেন তাই বলেছি। তারপর উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো। আরফা ওর পিছু পিছু এগিয়ে গেল। জীবন যখন বেরোতে যাবে ঠিক তখনই আরফা ওর হাত ধরে ফেলল। চোখ বন্ধ করে মনে মনে জীবন বলে, হে আল্লাহ, আমাকে বাঁচান। তারপরই চোখ গম্ভীর করে আবার তাকালো আরফার দিকে। আপনার সাহস হয় কি করে আমাকে চিংড়ি মাছের সাথে তুলনা করা? আরফার শরীর রাগে কাঁপছে। জীবন ধীরে ধীরে এগিয়ে এসে বলল, বলেছি কারণ আপনি। আমি কি? কি আমি? আপনি? আমি? আরফা পিছায় তো জীবন সামনে আগায়। রাগে ফুসফুস করছে। পিছাতে পিছাতে পড়ে যাওয়ার আগেই জীবন হঠাৎ খপ করে ধরে ফেলল হাতটা। আরফা ভয়ে চোখ বন্ধ করে নিল। জীবন ঠোঁট কামড়ে হাসল। প্রমাণ পেলেন তো আপনি চিংড়ি? আরফা চোখ খুলে তাকালো। রাগে থরথর করে বলল, কিসের প্রমাণ? আপনি যে চিংড়ি। এটা শুনে আরফা ভয়ঙ্কর রেগে উঠল, আর সেই রাগে হঠাৎই জীবনকে টান দিতে চাইল। দুজনেই পড়ে গেল পাশের পুকুরে ধপাস। ফলে দুজনেই পুকুরে। দুজনেই উঠে দাঁড়ালো। আরফা রাগি রাগি চোখে তাকায় জীবনের দিকে। আরফার সেই দৃষ্টি দেখে জীবন ঠোঁট কামড়ে হেসে ফেলে। কিন্তু আরফার কাছে সেই মুহূর্তে জীবনের হাসিটা একেবারেই ভালো লাগলো না। আরফা পানি ছুঁড়ে মারে জীবনের দিকে আর বলে, বেয়াদব লোক, অসভ্য শয়তান। জীবন ভ্রু কুঁচকে তাকায়। তারপর মুহূর্তেই সেও পানি ছুঁড়ে মারে আরফার দিকে। আমি কি করলাম? এইটুকুতেই এতগুলো ট্যাগ লাগিয়ে দিলেন। আমি যদি সত্যি অসভ্যতামি করি তখন মেনে নেবেন কিভাবে মিস চিংড়ি? আরফা চোখ বড় বড় করে তাকায়। জীবন একটু পিছিয়ে যায়, আরফাও এগোয়। অবস্থা খারাপ বুঝে জীবন সাঁতরে একটু দূরে যায়। আরফা পিছু নেয়। হঠাৎ একসময় জীবনকে ধরে ফেলে আরফা। পানির মাঝেই আরফা জীবনের কলার চেপে ধরে বলে, আর একবার চিংড়ি বললে। জীবন শান্ত চোখে তাকায়। আরফার বুক কেঁপে উঠল। জীবন আবার বলে, কি হলো মিস চিংড়ি? রাগ দুঃখ মিশ্রিত আবেগে আরফা দাঁত বসিয়ে কামড়ে দেয় জীবনের ঘাড়ে। জীবন হঠাৎই থমকে যায়, শিহরিত হয়। শির দ্বারা বেয়ে নামে শীতল স্রোত। বলিষ্ঠ শরীরটা কেমন শিরশির করে ওঠে। এই বোকা মেয়ে কি জানে তার এমন হুটহাট কাছে চলে আসায় ছোঁয়ায় যে কেউ পুরোপুরি বেসামাল হয়ে যায়? সে কি বোঝে
নিজেকে সামলানো কতটা দুষ্কর হয়ে ওঠে। আরফা ছেড়ে দেয়, রাগে কাঁপতে কাঁপতে বলে, আর একবার আগের মতো কিছু বললে বা আমায় রাগানোর চেষ্টা করলে মেরেই ফেলবো একদম। বলেই জীবনকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। জীবন ধাক্কা খেয়ে পড়ে যায় পানির তলায়। শরীরটা অসাড় হয়ে যায়। উঠতে হবে জেনেও ভুলে যায় সব, জলে ডুবে যায়। আর এইদিকে আরফা উঠে দাঁড়ায়। কি ভেবে যেন পিছনে তাকাতেই দেখে জীবন উঠছে না। ও তো সাঁতার জানে, তবে উঠছে না কেন? বুক কেঁপে ওঠে তার, আতঙ্কে ফিসফিসিয়ে ডাকে, জীবন। কোনো সাড়া শব্দ নেই। চোখ ভিজে ওঠে তার, তবুও সাহস করে ঝাঁপ দেয় আবার পানিতে। অনেক কষ্টে জীবনকে টেনে আনে ঘাটের কাছে। জীবন শুধু তাকিয়ে থাকে তার দিকে। সেই চোখ লালচে, তাতে যেন কত অজানা গল্প। আরফা কাঁপতে কাঁপতে ডাকে, আপনি ঠিক আছেন? কি হয়েছে আপনার? খুব ব্যথা পেয়েছেন? আসলে আসলে আমার রাগ উঠলে মাথা কাজ করে না, প্লিজ মাফ করে দিন, আই এম সো সরি। জীবন চুপচাপ তাকিয়ে থাকে। তারপর হঠাৎই জীবন ঢলে পড়ে আরফার গায়ের ওপর। বুকটা ঠক ঠক করে ওঠে আরফার। আরফা জীবনকে কোনো মতে সরায়, তার মাথাটা নিজের কোলে রাখে। চোখে জল চলে আসে, ভয়ে হাত পা অবশ হয়ে যায়। আরফা পুকুর থেকে পানি নিয়ে চোখে মুখে পানির ঝাপটা দেয়। কিছুক্ষণ পর জীবন চোখ মেলে তাকায়, কিন্তু সেই মুহূর্তে আরফাকে তার জন্য কান্না করতে দেখে আবার চোখ বন্ধ করে নেয়। আমাকে অনেক কষ্ট দিয়েছ, অনেক পুড়িয়েছ, এবার তোমার পালা। ঠিক তখনই ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় আরফা জীবনের গালে। জীবন তড়াক করে তাকাতেই অবাক হয়ে উঠে বসে। আরফা আবার থাপ্পড় মেরে ছুটে যায় বাড়ির ভেতর। জীবন বসে থাকে দুই গালে হাত দিয়ে। তখন পেছনে হাসির শব্দ পায়। ফিরে দেখে লাবিব আর আরও হেসে হেসে একে অপরের ওপর পড়ে যাচ্ছে। আসলে তারা গিয়েছিল খেজুরের রস খেতে। বাড়ি ফেরার পথে এই দৃশ্য দেখে ফেলে। আরফা জীবনকে পানির তলা থেকে তুলে আনছে। আরশ আসতে চাইলে লাবিব আটকে দেয়। তাদের এভাবে হাসতে দেখে জীবন এগিয়ে এসে বলে, শালা সুমন্ধি, তোরা ভ্যাটকাচ্ছিস কেন? তোর বোন আমায় মেরে গেল আর তোরা হাসছিস? লাবিব হাসতে হাসতে বলে, ওটা আমাদের বোন, ভুলে যেও না ব্রো। ওকে বিয়ে করলে মার খাইতে হবে না, ভাবলে কেমন করে চলবে? যেখানে গ্যাংস্টার মাফিয়ার রাজ শিকদারও বইয়ের কেলানি খায়, হৃদ তালুকদারের মতো ভদ্রলোকও মায়ের খায়। যেখানে আমি উঠতে বসতে কেলানি খাই, এমনকি বাদ যায় না আরশও, সেখানে তুমি বাদ যাবে? তা ভাবাটাই তো বিলাসিতা। আরশও হাসে। জীবন ভ্রু কুঁচকে বলে, ঠিক আছে খেলাম, কিন্তু আমার বউ আমাকে মারবে আর আমি সেটা সয়ে নেব, তোদের মতো তা তো হবে না, আমি শোধ তুলে নেব। কথা বলতে বলতেই আরশ আর লাবিবকে পুকুরের পাড়ে নিয়ে এসেছিল জীবন। কথা শেষ হতেই জীবন লাবিবকে পেছন থেকে লাথি মেরে পুকুরে ফেলে দেয়। লাবিব ধপাস করে পড়ে যায়। তারপর আরশকে বলে, সম্বন্ধী, এবার তোর পালা। আরশ ভয়ে বলে, না না, আমি কিন্তু তোমার সম্বন্ধী, এমন করলে কিন্তু বোন দেব না। কিন্তু জীবন তো কোনো কথাই শোনে না। আরশকে পাজা করে কোলে তুলে লাফ দেয় পানিতে। হাসি আনন্দে ভরে ওঠে চারপাশ। তিনজন মিলে মজা করে সাঁতার কাটে। জীবন আসলে আগেই আকরাম চৌধুরীকে জানিয়েছে সে আরফাকে বিয়ে করতে চায়। রাজ, লাবিব, আরশ সবাই তার ঘনিষ্ঠ বন্ধু। ছেলে ভালো জব করে, তাই দ্বিমত করেননি আকরাম চৌধুরী। কিন্তু সবাই জানলেও আরফা এখনও কিছুই জানে না। জীবনের শর্ত হলো সে আগে আরফার মনে জায়গা করে নেবে, তারপরেই জানাবে তাকে। ওইদিকে আরফা ঘরে গিয়ে গোসলে ঢুকেছে ট্যাপ ছেড়ে দিয়ে। দাঁড়িয়ে আছে, বুক ধুকপুক করছে। নিজেকে গালি দেয় সে, এটা আমি কি করলাম? একজন ছেলেকে কামড়ে দিলাম, ছি ছি। এখন যদি কেউ জিজ্ঞেস করে কে কামড়ালো, আর উনি যদি বলে দেন আমি কামড়েছি? আরফা নিজের চুল টেনে ধরে বলে, উফ, আমি কি করলাম এটা? কিন্তু মনে পড়তেই বুকটা আবার ধকধক করে ওঠে, হার্টবিট বেড়ে যায়। ইস, এ কি হলো আমার? কি মুসিবত, এমনটা কেন হচ্ছে? সকাল 9টা, সবাই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে আর কিছু নিয়ে হাসাহাসি করছে। আর জীবন মুখ ফুলিয়ে বসে আছে। হাসাহাসির কারণ মূলত জীবনের কাঁধে সেই ওয়ান টাইম ব্যান্ডেজ। ইতিমধ্যে সবাই জেনে গেছে এই ব্যান্ডেজ আর পেছনের কারণ। খাবার টেবিলে সবাই থাকলেও আরফা নেই, হয়তো লজ্জায় নামেনি। বড়রা বাচ্চা নিয়ে ব্যস্ত। রাজ হঠাৎ বলে, শোন ভাইয়া, অভিজ্ঞতা থেকে বলছি। সবাই রাজের দিকে তাকায়। রাজ অভিজ্ঞদের ভঙ্গিতে বলে, সংসার সুখী হয় পুরুষের গুণে, যদি সে চুপচাপ বইয়ের কথা শোনে। রাজের কথায় ছেলেরা ঠিক ঠিক করে ওঠে, মেয়েরা তেষ্টা চোখে তাকিয়ে থাকে। রাজ আবার বলে, শোন, বইয়ের মায়ের থেকে বাঁচার উপায় আমার কাছে আছে, দরকার পড়লে জেনে নিস সবাই। বিশ্বাস না হলে হৃদ ভাইয়াকে জিজ্ঞেস কর, আমার দেওয়া ওষুধ কাজে দিয়েছে কিনা। সবাই তাকায় হৃদের দিকে। ওইদিকে মেহের কেসে ওঠে। তা দেখে রাজ হা হা করে হেসে ওঠে। হৃদ রাজকে চোখ টিপ দিয়ে বলে, থ্যাঙ্কস ব্রো। কেউ না বুঝলেও কারণটা মেহেরিন আর মেহের বুঝে ফেলল। ফলস্বরূপ মেহের টেবিলের নিচ দিয়ে এক লাথি দেয় হৃদকে। সেই একই কাজ মেহেরিনও করে। রাজ আর হৃদ আহ বলে ওঠে। তা দেখে মেহের আর মেহেরিন বলে, কি হলো? রাজ আর হৃদ একসাথে বলে ওঠে, মশা মশা। তা শুনে মেহের আর মেহেরিন হেসে ফেলে।
হেই অভাগা দুলাভাইগণ, মিস ইউ। হঠাৎ চেনা গলায় সবাই এদিক সেদিক ঘুরে তাকায় আর দেখে মাহির দাঁড়িয়ে আছে। পরনে ব্ল্যাক প্যান্ট আর ব্ল্যাক শার্ট, সানগ্লাসটা ঝুলছে বুকের কাছে, চুলগুলো পরিপাটি। এখন আর সেই বাচ্চা বাচ্চা ভাবটা নেই। কলেজের গণ্ডি পেরিয়ে গেছে কিনা, দেখতে অনেকটা সালমান শাহর মতো লাগছে। তেমনই লম্বা, সুন্দর আর অ্যাটিটিউড। কেননা সে এতদিন ছিল সিঙ্গাপুরে তাদের পাপার কাছে। এক্সাম শেষে তার ডাক পড়েছিল, যেই ডাক মেহেরিন, মেহের আর মেহবুবাকেও পড়েছিল একসময়। সে যাই হোক, এতদিন পর বাড়ি ফিরে সে কিনা বাবা মা বোনদের ভুলে দুলোভাইদের ডাকছে। তা দেখে মেহবুবা বলে, ঘরের শত্রু বিভীষণ এসে পড়েছে। কথাটা মাহির শুনলেও পাত্তা দিল না। রাজ, হৃদ তাদের সাপোর্টার পেয়ে খুব আবেগী হয়ে উঠল। শুধু হৃদ বা রাজ নয়, সাথে শান্ত, লাবিব, আরশ আর রাকিবও আছে। রাজ আবেগে আপ্লুত হয়ে বলে ওঠে, শালা। ওইদিকে মাহিরও বলে, দুলাভাই। সিনেমার নায়ক নায়িকার মতো একে অপরকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। তা দেখে মেহেরিন মুখ বাঁকিয়ে বলল, ড্রামাবাজ কোথাকার। রাজকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে মাহির বলে, এত শুকাই গেছো কেন দুলাভাই? আমার দজ্জাল বোনটা অত্যাচার করছে বুঝি? রাজ আবেগে আপ্লুত হয়ে বলে, না শালা, তোর বোনের ভালোবাসার অভাবে। তুই একমাত্র আমার কষ্ট বুঝিস, আর কেউ বোঝে না রে। মাহির সবসময় তার দুলাভাইদের পক্ষে থাকে, তাই সে সবার প্রিয়। সবসময় সবাই খুশিও রাখে তাকে, তাই সে এই দলে। যেমন কিছুদিন আগে রাজের সাপোর্ট নেওয়ার জন্য একটা R15 গিফট করেছিল, হৃদের সাপোর্ট নেওয়ার জন্য iPhone 16 Pro Max, লাবিবের দিকে যাওয়া মাত্রই দামি ব্র্যান্ডেড পারফিউম, শান্ত দিয়েছে ব্র্যান্ডেড ঘড়ি, আরুষ দিয়েছে পকেট গরম করে, রাকিব দিয়েছে ড্রেস। এত এত ফায়দা এই দল করার। সে কোন দুঃখে বোনদের দলে যাবে? আর সত্যি কথা বলতে মাহির তো জানেই তার বোনগুলো কেমন। বেচারা দুলাভাইদের দেখে মায়াও হয়, আবার ফায়দাও আছে। তাই দুনিয়া উল্টে গেলেও দুলাভাইদের সাপোর্টেই থাকবে সে। মাহির হঠাৎ বলে ওঠে, আমি জানি আমার দুলাভাইগণ তোমরা খুবই অত্যাচারিত, নিরুপায় ও অসহায় আমার এই দজ্জাল রিনা খান টাইপের বোনদের কাছে। এমন একটা অপমানজনক কথা শুনে নারী গোষ্ঠী কিছু বলল না, তারা খেয়ে যাচ্ছে। ওইদিকে মাহিরকে দেখে সব ছেলেরা ঘিরে ধরেছে। পছন্দের মানুষ কিনা, কিন্তু এমন শালাও তো পাওয়া ভাগ্যের ব্যাপার। মাহির একে একে সবাইকে ধরে দুলাভাইগিরি ও শালাগিরি করল, যাতে সবাই গলে গেল আর তার পকেট গরম করে দিল। এক হাতে দিচ্ছে আর মাহির নিচ্ছে আর পকেটে রাখছে। হঠাৎ মাহির বলে, দুলাভাইগণ। সবাই একসাথে বলে ওঠে, হ্যাঁ শালা। মাহির বলে, আই লাভ ইউ। সবাই বলে, আই লাভ ইউ টু। তারপর জড়িয়ে ধরে মাহিরকে। মাহির ছেলেদের কিছু একটা বলল চুপি চুপি, যা শুনে সবাই হৈ হৈ করে উঠল। তা দেখে নারী গোষ্ঠীর কপাল কুঁচকে গেল, আবার কিছু সিক্রেট ভেবে বাদ দিল। ভাবনার মাঝে এতক্ষণে খাওয়া শেষ করে উঠে যায় জীবন। জীবনকে দেখে মাহির হেসে বলে, কি অবস্থা ব্রো? জীবন হেসে কুশল বিনিময় করে, খুব তাড়াতাড়ি তোমার দুলাভাইগণে ঢুকে যাব। মাহির হেসে বলে, তবে মায়ের খাওয়ার জন্য প্রস্তুত হও, সে হচ্ছে শান্ত খুনি। জীবন নিজের ঘাড়ে হাত দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, তার বলতে। এমন সময় রাজ বলে, বড় হয়ে গেছিস শালা, তোকেও এবার গেড়া কলে ফেলবো। কেমন রমণী পছন্দ, কেমন রমণী পছন্দ বল, খোঁজ কইরা দেই। মাহির হেসে বলে, আমি নিজেই খুঁজে নেব, আর পছন্দ হলে সবার আগে দুলাভাইগণকে জানাবো। ওইদিকে মাহিরের গলা পেয়ে ছুটে আসে মালিহা মির্জা, ফায়জা চৌধুরী আর রূপা বেগম। ব্যস্ত হয়ে পড়ে তাকে নিয়ে। এভাবেই সকালটা কেটে গেল সুন্দরভাবে।